আপনারা শুনছেন দি ডার্ক হর্সেস। আজকের গল্প অনিন্দিতা যাশুর কলমে রাখিব আঁখিতে আঁখিতে। আপনাদের সাথে আমি সৌম্যজিৎ এবং আমি অয়ন্তিকা। এপিসোড 7। এই দাঁড়া, সাহস থাকলে দাঁড়িয়ে দেখা। বাইক নিয়ে স্টাইল দেওয়া হচ্ছে। চালাতে শিখায় আগে, তারপর স্টাইল দিবি। চেঁচাতে চেঁচাতে একটা মেয়ে বাইকটা যে রাস্তায় গেছে সেদিকে ছুটল। গলার স্বরে মৃণাল চিনে গেছে মেয়েটিকে। তবে এখন এটা নিয়ে মাথা ঘামানোর সময় নয়। খুশির লেগেছে, সেটাই গুরুত্ব দেওয়া প্রয়োজন। মৃণাল খুশিকে ধরে বসিয়ে দিল, তারপর নিজেও ওর পাশে বসে পড়ল। লাগলো? দেখি কোথায় লেগেছে। উদ্বিগ্ন চেহারায় মৃণাল খুশিকে ভালো করে লক্ষ্য করতে লাগলো। ধাক্কাটা বাম দিক থেকে খাওয়ার জন্য ডান দিকটা প্রথমে মাটিতে পড়েছে, তাই ডান হাতটা কনুইয়ের কাছ থেকে কবজি অবধি বেশ অনেকটাই ছড়ে গেছে। এছাড়াও ডান দিকের কপালটাও ফুলে আছে। ডান গালেও একটা চিড়ে যাওয়ার দাগ, তাতে বিন্দু বিন্দু রক্ত ফুটে উঠেছে। কতটা ছড়ে গেছে, লোকটাকে ধরতে পারলে না? মৃণাল খুশির দুই বাহু ধরে টেনে দাঁড় করিয়ে দিল। ভালোই লেগেছে বোঝাই যাচ্ছে। খুশির দাঁড়াতেও সমস্যা হচ্ছে হয়তো, তার কারণ তার পায়েও লেগেছে। মুখটা যন্ত্রণায় কুঁচকে আছে। পারলাম না, আমার এত আফসোস হচ্ছে না, লোকটাকে ধরতেই পারলাম না। চাবিটা দাও, সুইটুর ফার্স্ট এডের দরকার। মনুদা, ওকে ভেতরে নিয়ে এসো তুমি। জোনাকি এসেই চাবি খোলার জন্য ব্যস্ত হয়ে উঠল। চাবিটা তালায় ঠিকভাবে লাগছিল না, দেরি হচ্ছিল খুলতে। কিন্তু খুশি ধাক্কা খেতে মৃণাল কখন যে চাবিটা হাত থেকে ফেলে দিয়েছে তা সে নিজেই খেয়াল করেনি। তাই চাবির কথা মনে পড়তেই ও নিজের মনেই বলে উঠল, চাবি? ও চাবিটা তো হাত থেকে পড়ে গেছে। অনি, এই অনি! ইতিমধ্যেই মৃণালের কাঁধে নিজের মাথাটা এলিয়ে দিয়ে শরীরের ভরটাও ছেড়ে দিয়েছে খুশি। দাঁড়াও, আমি দেখছি। সুইটু মনে হয় সেন্সলেস হয়ে গেছে। জোনাকি ফোনের ফ্ল্যাশ অন করে চাবিটা খুঁজে নিয়ে গেটটা খুলে দিল। এরপর মৃণাল খুশিকে কোলে তুলে নিয়ে বাড়ির ভিতরে চলল। জোনাকি আগে আগে যাচ্ছে, পিছনে মৃণাল খুশিকে নিয়ে। ড্রয়িং রুমের সোফায় খুশিকে বসিয়ে দিয়ে কিচেন থেকে জল নিয়ে এসে ও চোখে মুখে দিতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই খুশি চোখ খুলে তাকালো। একটু ঠিক লাগছে এখন? তুমি তো একধারে দাঁড়িয়েছিলে, তাহলে ধাক্কা খেলে কি করে? এই সুইটু, তুই ঠিক আছিস এখন? জ্ঞান ফিরেই এত প্রশ্নে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল খুশি। অজ্ঞান হয়ে যাওয়ার জন্য বর্তমানের সাথে খাপ খাইয়ে নিতে ওর একটু সময় লাগছে। এইবার মৃণাল খুশির বাম গালে হাত রেখে প্রশ্ন করল, তুমি ঠিক আছো? ঠিক আছে। হঠাৎ করে লাগলো তো, তাই চোখটা একটু ঝাপসা হয়ে গিয়েছিল। তুমি চিন্তা করো না, আমি এখন ঠিক আছি। মৃণালের উদ্দেশ্যে কথাগুলো বলতে বলতে জোনাকির দিকে তাকিয়ে প্রচণ্ড রকম অবাক হয় খুশি। জ্যাক্স, তুই এখানে? হ্যাঁ রে, তুই কবে এসেছিস? কই, আমি খবর পাঠাইনি তো কেউ? অনেক প্রশ্ন তো। ঠিক আছে, তুই এখন রেস্ট নে। আমি কাল সকালে যখন আসবো তখন সবটা তোকে খুলে বলবো। ও মনুদা, একবার ডক্টরকে দেখিয়ে নেওয়াটাই বেস্ট হবে, বুঝলে? হ্যাঁ, আমি মেসেজ করলাম তো, ডক্টর আঙ্কেল বললেন যে তিনি আসছেন। না, আমার কোনো কথা শোনার দরকার নেই। তুই এখনই বল তো, কবে এলি তুই? দেখ, তুই কিন্তু জানিস আমার জেদ চাপলে কি হবে। এরপর যদি আমার জেদ চাপে না, তাহলে কিন্তু ডক্টর কাকার আশাটাই বেকার হয়ে যাবে, এটা বলে দিলাম। সেই এক রয়ে গেলি তুই না। আরে বাবা, আমি গতকাল দুপুরে এসেছি, হয়েছে? তবে ছুটি কাটাতে আসিনি। বিখ্যাত বিজনেসম্যান মিস্টার সাহা কলকাতায় একটা বাংলো করেছে, মানে করছেন আর কি। সেটার ইন্টেরিয়ার ডিজাইন করতে এসেছি।
কালী পুজো অবধি কাজ চলবে, তারপর একদিনের জন্য ভুবনেশ্বর গেলেও যেতে হতে পারে ওই রিপোর্ট সাবমিট করার জন্য। তারপর ফাইনালি আমার ছুটি 10 দিনের, ওর বিয়ে কাটিয়ে তবে ফিরবো, বুঝলি? জোনাকি এখন বেশ অনেক দিন অবধি আছে, সেটা জানার পর মনে মনে বেশ খুশি হলো খুশি আর মৃণাল দুজনেই। ডক্টর এসে যেতে খুশির ফার্স্ট এড করিয়ে নিল। জোনাকি আপাতত বাড়ির দিকে পা বাড়ালো। মাঝখানে কেটে গেছে 10 দিন মতো। এই 10 দিনে কুণালের সাথে জোনাকির তেমন দেখা হয়নি, তবে কুণাল শুনেছে যে জোনাকি এসেছে। জোনাকি এই কদিন নিজের কাজ সামলে রাতের দিকে দীপু, ইপসিতা, হৈমন্তীদের সাথে টুকটাক আড্ডা দিয়েই কাটিয়েছে। আজকেও সেই রকমই প্ল্যান ছিল, কিন্তু মিস্টার সাহার বাংলো থেকে সব কাজ সামলে বেরোতে দেরি হয়ে গেছে, তাই ফোন করে জানিয়ে দিয়েছে আজ আর আড্ডা দেওয়া হবে না। সোনার বাংলা পল্লীতে ঢুকতেই 11টা বাজে সেটা নজরে এলো জোনাকির। মা নিশ্চয়ই এতক্ষণে বাড়িতে রেগে গিয়ে বসে আছে, আর সেটা ভেবেই ফাঁকা রাস্তা পেয়ে স্পিড তুলল জোনাকি। কিন্তু নিজের বাড়ির কাছাকাছি আসতেই অপর দিকে আরেকটি 4 হুইলার তার নজরে এলো। সোনার বাংলা পল্লীর রাস্তায় 4 চাকা যেতে পারলেও দুটো 4 চাকা পাশাপাশি কোনোভাবেই যাওয়া সম্ভব নয়, সুতরাং একজনকে পিছিয়ে যেতে হবে, এটাই উচিত। তবে এক্ষেত্রে জোনাকির বাড়ির সামনেই, এবার সামনের জন পিছিয়ে গেলে ও গাড়ি নিয়ে বাড়ি ঢুকে যাবে, এমনটাই ও চিন্তা করল। দুজনেই হর্ন দেওয়া ছাড়া প্রথম 5 মিনিট কিছুই করল না। রাত বিরেতে আরও হর্ন দিলে পাড়ার লোক বেরিয়ে আসবে, সেটা ভেবেই হয়তো দুজনেই থেমে গেল। সামনের জনকে গাড়ির গেট খুলতে দেখে জোনাকিও নেমে পড়ল। মুখোমুখি হতেই মুহূর্তেই সব কেমন যেন বদলে গেল। দুজনের কেউই কাউকে এভাবে এখানে আশা করেনি। কুণাল ভালো করে লক্ষ্য করল সেই ছটফটে মেয়েটার মধ্যে বেশ একটা অ্যাটিটিউড আর শান্ত ভাব এসেছে। অনেক পরিণত হয়েছে সে, একেবারে পরিণত নারী। আগের কিউট ভাবটা সরে গিয়ে বেশ সুন্দরী আর আকর্ষণীয় হয়ে উঠেছে। মুগ্ধতা ছেয়ে যাচ্ছে তার দিকে তাকিয়ে। নিজের অবাধ্য মনকে শাসন করে কোনো মতে আমতা আমতা করেই বলে উঠল কুণাল, গাড়ি গাড়ি না, মানে আমার গাড়িটা পিছিয়ে নিলে হয়তো সুবিধা হবে। জোনাকি ভেবেছিল শুধু লোকেই কুণাল পাল্টেছে, না, তার স্বরেও পরিবর্তন এসেছে। অনেক গম্ভীর হয়েছে সেই কণ্ঠস্বর। শুনলেই জোনাকির অন্তর অবধি কেঁপে উঠছে। শ্যামলা চেহারাটা, একটু বড় বড় চুল আর চাপদারিতে এত সুন্দর লাগবে ও ভাবতেই পারছে না। চোখগুলো এখনো সেরকমই মায়া ভরা, তবে তাতে কঠিনতার ছাপ। কেন? জোনাকি যখন নিজের ভাবনায় মত্ত, ঠিক এমন সময় কুণাল ওর সামনে তুড়ি বাজালো। এই, আমি কি এখানে এইভাবে দাঁড়িয়ে থাকবো নাকি? না মানে, সরি, তুই না মানে, তুমি পিছিয়ে গেলে আমি গাড়ি নিয়ে বাড়ি ঢুকে যাব, তখন রাস্তা ফাঁকা হয়ে যাবে। শিওর। কুণাল গাড়িতে ফিরে গিয়ে নিজের গাড়িটা পিছিয়ে নিল, আর জোনাকি গাড়ি নিয়ে বাড়ি ঢুকে গেল। সকাল থেকে প্রয়োজনের বেশি রেগে আছে কুণাল, কারণ জোনাকির সাথে দেখা হওয়ার ঘটনাটা ভুল করে খুশি আর মৃণালের কাছে বলে ফেলে যে শাস্তি বেচারা গত 2 দিন ধরে পেয়েছে তা সে ভুলতে পারছে না। এদিকে মেঘজিৎ আর হৈমন্তীর বিয়ে ক্রমশ এগিয়ে আসছে। কালী পুজোর 6 দিন পর বিয়ে, আর আজই কালী পূজা, সুতরাং বিয়ের আর মাত্র 6 দিন বাকি। বিয়ের প্রস্তুতি জোর কদমে চলছে, আর তার সাথে জোর কদমে বোঝানো চলছে যে কুণালকে জোনাকির সাথে কথা বলতে হবে। আজ সকাল সকাল ওই একই কথা শুনে এতটাই রেগে গেছে যে ডিউটিতে না গিয়ে দরজা বন্ধ করে ঘরে বসে আছে কুণাল। হাওয়া গরম দেখে মৃণাল আর খুশিও মানে মানে কেটে পড়েছে। মৃণাল নিজের কলেজের কাজ নিয়ে বসেছে, আর খুশি তখন এলিয়েন গ্যাংয়ের লোকজন নিয়ে জোনাকির বাড়িতে হামলা করতে গেছে।
এদিকে মিস্টার সাহার প্রজেক্টটা 90% শেষ, শুধুমাত্র কিছু ফিনিশিং টাচ দেওয়া বাকি। একদিন গেলেই শেষ হয়ে যাবে। যদিও কাজ করবে স্টাফরা, ওর শুধুমাত্র সুপারভাইজিং করবে। কাজ শেষের পথে এই আনন্দে মেয়ে আজ 9টা বেজে যাওয়া সত্ত্বেও ঘুম থেকে ওঠার নামই করেনি। আর জয়িতা দেবীও ডেকে তোলেননি, কারণ মেয়েটা কদিনই বা বাড়ি থাকে। জোনাকি যখন ঘুমের রাজ্যে, ঠিক তখনই খুশি, ঈপ্সিতার হৈমন্তী এলো। এসেই ঈপ্সিতা একটা ওড়না বের করে ওর হাত বেঁধে দিল। আরে ডেকে তুলতে পারতি আগে। আরে জানো না দি, এই মেয়ে যা হাত পা ছুঁড়ে না। শুনেছিলাম রাজস্থানে গিয়ে ওই জুজুৎসু নাকি মার্শাল আর্ট কিসে একটা ভর্তি হয়েছিল। যদি কোনো প্যাচ ট্যাচ দিয়ে দেয় না বাবা, তার থেকে সেফটি ফার্স্ট। এদিকে এত কথা শুনে আর হাত পা বেঁধে দেওয়ায় নড়াচড়া শুরু করে দিয়েছে জোনাকি। ধর না। আরে আর একটা দড়ি বা ওড়না কিছু একটা খোঁজ পাটা বাঁধতে হবে। এনে এনে ধর, স্কার্ফটা দিয়ে বাঁধ। হাত পা বাঁধা কমপ্লিট, এবং তার সঙ্গে সঙ্গে জোনাকির ঘুম ভাঙল। কি করেছিস তোরা? উফ, কি রে, হাত পা বেঁধেছিস কেন সকাল সকাল? ঘুম থেকে উঠে নিজেকে খোলার ব্যর্থ চেষ্টা করতে করতে বলল জোনাকি। দরকার আছে তো মা, তাই তোমার হাত পা বাঁধতে হয়েছে। হ্যাঁ, এবার সোনা জ্যাক্সের মতো আমার সব কথা শুনবি কেমন? না হলে কিন্তু আমি তোমার মুখটাও বাঁধতে বাধ্য হব। খুশি শাড়ির আঁচলটা কায়দা মেরে কোমরে গুঁজে বেশ একটা অ্যাটিটিউড নিল। আরে কি রে বাবা, উফ, চল না। কি হচ্ছে বলতো তোদের? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই তোদের দাবিটা কি রে? কি দাবি? হ্যাঁ, কি নিয়ে কথা বলবি? জোনাকি হৈমন্তীর মুখের দিকে তাকিয়ে কিছু একটা আন্দাজ করলো, আর তারপর বলল, এই না না দেখ, আমি বুঝতে পারছি। এই শোন, তোদের কথা শোনার না টাইম আমার কাছে নেই, ঠিক আছে? আমাকে ছাড়, খুলে দে বলছি। আরে বাবা, আমার খিদে পাচ্ছে। এদিকে হৈমন্তী অন্য আরেকটি স্কার্ফ দিয়ে জোনাকির মুখ বেঁধে দিতে লাগলো। ও মা, খিদে পাচ্ছে? ওটা তো আর হচ্ছে না সোনা। শোন, ভালোভাবে তোকে অনেকক্ষণ ধরে কথা বলতে চাইছি, হ্যাঁ, কিন্তু তুই তো দ্য ওয়ান অ্যান্ড অনলি জোনাকি বসাক, ওরফে আমাদের এলিয়েন গ্যাংয়ের সৃষ্টিকর্তা। তো কোন সে সোজা মেয়ে, হ্যাঁ, যে সোজা ভাবে কথা শুনবি? তাই তো আমাদের এত কাঠখড় পোড়ানো। রাইট, সে তো ঠিক বলেছিস। সো মিস জোনাকি বসাক, বি রেডি? জোনাকির ছটফটানিকে পাত্তা না দিয়েই ওকে বালিশে হেলান দিয়ে বসিয়ে দিয়ে বাকিরাও বিছানায় বসে পড়ল। সকালের শান্ত স্নিগ্ধ পরিবেশের থেকেও বেশি শান্ত এখন জোনাকির রুমের পরিবেশ। জোনাকিকে বেঁধে দেওয়ার পর অতীতের অজানা কথাগুলো সবই বলে দেয় হৈমন্তী, ঈপ্সিতার খুশি মিলে। সবটা শোনার পর একেবারে শান্ত হয়ে গেছে জোনাকি। মুখের বাঁধনটা খুলে দিলেও সে কিচ্ছুটি বলছে না। এরা তিনজনে মুখ চাওয়াচাওয়ি করে নিল। আমার কি মনে হয় জানিস, তুই বরং একটু সময় নিয়ে সবটা ভাব। পুরোটাই তো পরিস্থিতি, আর তোরা তো পরিস্থিতিরই শিকার। একবার দুজনে কথা বলে, প্লিজ প্লিজ তোরা এবার যা। খুশির কথা অসম্পূর্ণ রয়ে গেল, কারণ জোনাকি হাত তুলে থামার ইশারা করল, এবং সঙ্গে সঙ্গেই সে চিৎকার করে বলল, আমাকে একটু একা থাকতে দে। তাছাড়া আজ আমাকে একবার কাজেও যেতে হবে। ছাড়, তোরা এখন যা, যে যার কাজে যা। শোন, আমাদের কথাটাও তো একবার ভেবে দেখতে পারতিস। সে তো ছেড়ে দে ওকে, কাউকে আর ওকে কিচ্ছু বলতে হবে না। ওর জীবনের সিদ্ধান্তটা ওকেই নিতে দে। চল, আমরা বরং যাই। খুশির কথা শুনে ঈপ্সিতা ঘাড় নেড়ে হ্যাঁ বলে বেরিয়ে এলো। খুশি বেরিয়ে আসতে হৈমন্তীও ওর হাত পায়ের বাঁধন খুলে দিল। আশা করছি কালকের শেষ শপিংয়ে তুই যাবি। বন্ধুর জন্য এতটুকু অন্তত করবি, তাই তো?
জোনাকিকে জরিপ করার পর নিজের প্রশ্নে নিজেই ঘাড় নেড়ে সম্মতি দেওয়ার মতো একটা হুমসূচক শব্দ করে হৈমন্তীও চলে গেল। এরপর বিছানা থেকে ধীর পায়ে নেমে এলো জোনাকি। মন্থর গতিতে ব্যালকনিতে এগিয়ে গেল। কিছুক্ষণ ব্যালকনিতে চুপচাপ দাঁড়িয়ে রইল একা। কেন আমি কেন বারবার এরকম ভাবে চারদিকে চাপে ফেসে যাই? কেন 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 কুণালের জন্য প্রত্যেকবার আমাকে কষ্ট পেতে হয়? কেন আমাকে? নিজের মনে কথাগুলো বলে উঠল দূরের দিকে তাকিয়ে জোনাকি। এই মৌরি, এই তুই কি আজকে কাজে বেরোবি? হ্যাঁ মা, যাব। বলছে আজকে টিফিন দিতে হবে না, বুঝেছো? কাজের কথা মনে পড়তেই ব্যস্ততা শুরু। আজ যাওয়ার কথা ছিল না, কিন্তু হঠাৎই সিদ্ধান্ত নিয়েছে যে আজই কাজ শেষ করে আসবে। তাই ফোন করে স্টাফদের জানিয়ে দিল আজ কাজ হবে, সাথে মিস্টার সাহাকেও। সবাইকে জানানো হয়ে যেতেই জোনাকি ছুটল স্নান করে রেডি হতে। ধ্যার বাবা, ভালোই লাগে না। তোর কত কষ্ট করে সবকিছু শেষ করলাম, তাতেও শান্তি নেই। মিস্টার সাহা আবার কার সাথে মিট করতে চান কে জানে, ভালো লাগে না। দূর দূর, আমার কপালটাই খারাপ। এই সঙ্গীতাটা তো চুড়েল ছিলই, তা বলে তমসা। মাই গড, এই মেয়েটা আমাকে এত বড় ধোঁকাটা দিতে পারলো। ভাল লাগে। মিস্টার সাহার নতুন বাংলোর ড্রয়িং রুমের সোফায় বসে নিজের উদ্দেশ্যে বিড়বিড় করে বকে চলেছে জোনাকি। আচ্ছা, আমার কি ওর সাথে একবার কথা বলা উচিত? কেন রেগে আছে আমার উপর? সুইটু তো বলল ও নাকি এখনো আমাকে ভালোবাসে। আচ্ছা, এটা কি ওর অভিমান নাকি রাগ? সব দোষ কি আমার ছিল নাকি? না, তবে কি সবটাই শুধু পরিস্থিতি? দূর বাবা, আমি কি করব এখন? মিটমাট করে নেব, কিন্তু কিভাবে আর কেনই বা করতে যাব আমি সবকিছু? সবসময় খালি ওর জন্য আমি। লাগে না যেন। গড, আমার মাথায় কাজ করছে না। পাগল হয়ে যাব আমি এর জন্য। দু হাতে নিজের মাথাটা চেপে ধরে নিচু করে নিল জোনাকি। নিজেকে নিজের মধ্যেই যেন গুটিয়ে নিতে চাইল। হঠাৎ করেই দরজার দিক থেকে ভেসে আসা একটা কণ্ঠস্বরে চমকে গেল জোনাকি। মিস বসাক, এনি প্রবলেম? আর ইউ ওকে? মাথা তুলে সোজা হয়ে বসল। সামনে মিস্টার সাহাকে দেখে দাঁড়িয়ে পড়ল। খোলা চুলটায় আঙুল বোলাতে বোলাতে বাহানা খোঁজার জন্য এদিক ওদিক তাকাতে লাগলো। তাতে করে ওর অপ্রস্তুত ভাবটা যেন আরো স্পষ্ট হয়ে উঠল। সরি মিস্টার সাহা, অ্যাকচুয়ালি আমি আর কি। আই থিঙ্ক কোনো পার্সোনাল ব্যাপার এটা। ইটস ওকে। মিট মাই গুড ফ্রেন্ড কুনাল। আমরা সেম এজের না হলেও ওর কাজের প্রতি একনিষ্ঠতার জন্যে আমাদের মধ্যেই বন্ধুত্ব বলতেই পারো। মিস্টার সাহা তখনও বলে চলেছেন, কিন্তু জোনাকির কানে কিছুই ঢুকছে না। কুনাল শব্দটা শুনতেই যেন কেঁপে উঠেছে ও ভিতর থেকে। মাথা তুলে সোজাসুজি তাকাতেই 40 ঊর্ধ্ব মিস্টার সাহার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখার পর ওর অবস্থা আরও খারাপ। এই কুনালি যে ওর ওয়াইল্ড স্টোন, এটা তো ভাবতেই পারেনি। কুনালকে দেখার পর ওর দুনিয়াটা কেমন যেন নড়ে গেল। সেদিনও দেখা হয়েছিল, তবে আজ কেমন যেন অন্যরকম একটা ব্যাপার হচ্ছে। সব কিছু থেকে থেকে চোখের সামনে যেন ঝাপসা হয়ে যাচ্ছে। ঝাপসা হতে হতে একসময় সব অন্ধকার হয়ে গেল। জোনাকির অচৈতন্য শরীরটা সোফায় এলিয়ে পড়ল। মিস বসাক! মিস্টার সাহা মৃদু চিৎকার করে উঠলেন। মিস্টার সাহা যতক্ষণে চিৎকার করেছেন ততক্ষণে ব্যাপারটা কি হচ্ছে আন্দাজ করে কুনাল ওর পাশে গিয়েই বসে পড়েছে। এই মোমাজি, এই
আরে এই চোখ খোল। সাহাজি সাহাজি, একটু একটু জল দিন। ব্যস্তভাবে জোনাকির মুখটা নিজের হাতের তালুতে নিয়ে এক হাত দিয়ে মৃদু চাপড় দিতে লাগলো কুণাল। হ্যাঁ, বলছি একবার ডক্টরকে কল করবো নাকি? মিস্টার সাহা জল এগিয়ে দিলেন। জলের ঝাপটাতেও জোনাকির জ্ঞান ফিরল না। না, দরকার পড়বে না, আমি নিজে ওকে নিয়ে হসপিটালে যাচ্ছি। কুণাল জোনাকিকে কোলে নিয়ে বেরিয়ে যেতে থাকলে মিস্টার সাহাও পিছনে ছুটে যান। পার্কিংয়ে এসে কুণাল নিজের গাড়িতে জোনাকিকে বসিয়ে ড্রাইভ করতে গিয়েও গাড়ি থেকে বেরিয়ে আসে। আপনি চিন্তা করবেন না, আমি ওর খবর আপনাকে দিয়ে দেবো ঠিক। আচ্ছা, তোমরা কি কোনোভাবে পূর্ব পরিচিত? এইবার মিস্টার সাহা সরু চোখে কুণালকে মেপে নিতে থাকেন। হ্যাঁ, মানে ওই আর কি, আমরা স্কুল ফ্রেন্ড ছিলাম, পাশাপাশি বাড়ি আমাদের। আমি ও সুস্থ হয়ে গেলে আমি ওকে বাড়িও পৌঁছে দেবো। আপনি বরং এক কাজ করুন, আপনি ওর গাড়িটা ড্রাইভারকে দিয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবেন, ঠিক আছে? আমি এবার আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তো বলে গাড়ি পাঠিয়ে দেবো। অর্থপূর্ণভাবে আলতো হাসেন মিস্টার সাহা। এই তাহলে সে লাকি পার্সন যে কিনা কুণাল রায়চৌধুরীর মন চুরি করেছে। যাই হোক, নাইস চয়েস। সাবধানে যাও, আর হ্যাঁ, কোনো দরকারে আমি বলো। মিস্টার সাহার কথার উত্তরে কোনো মতে ঘাড় নেড়ে আর একটা সলজ্জ হাসি উপহার দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কুণাল। গাড়ি চালাতে চালাতে জোনাকির দিকে একবার তাকিয়ে আবার সামনে তাকায়ও। আর তারপরই একটু আগে মিস্টার সাহার কথায় ওইভাবে হাসার জন্য নিজের ওপরেই নিজে রেগে যায়। নিজের মনে মনেই বলে ওঠে, যত দোস্ত তো নিজেরই, ওভাবে ক্যাবলা মার্কা হাসার কি দরকার ছিল? ভুলে যাস না, এখন আর তুই ওকে পছন্দ করিস না, কথাটা মনে রাখ কুণাল। আমি কেন হতে গেলাম রে বাবা, কি করে অজ্ঞান হলাম? না মানে আমি চিন্তা করেও বুঝতে পারি না আমার সাথেই সবসময় কেন যেরকম হয়। আমি সব শোনার পর থেকে পাগল হয়ে যাচ্ছি, আর তারপর ওর সাথেই দেখার ওর সামনেই অজ্ঞান হয়ে গেলাম। দেখো ছেলেটাকে, দেখো দেখো না কেমন নিশ্চিন্ত মনে গাড়ি চালাচ্ছে, যেন কিছুই হয়নি। বাহ, ওরে বাবা, এর জন্য আমি আগে পাগল হয়ে যাব। ভগবান, তুমি কি ঘুমিয়ে ডুমিয়ে পড়েছো নাকি? মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে পাশে বসে থাকা কুণালকে একবার করে দেখছে, আর বারবার ঢোক গিলছে জোনাকি। আমার পাগল হয়ে যাচ্ছে, কি করব, আর ভালো লাগে না। এনি প্রবলেম? নিজের গাম্ভীর্য বজায় রেখে প্রশ্ন করার চেষ্টা করলো কুণাল, কিন্তু সেটা কতটা সফল হলো বোঝা গেল না। না, তেমন কিছু না। অহেতুক তুতলে যাওয়ার জন্য নিজেই নিজেকে মনে মনে বকলো জোনাকি। জোনাকি রে, তোর কি হয়েছে রে? তুই তোতলামো করছিস কেন? কন্ট্রোল জোনাকি, কন্ট্রোল। আচ্ছা, একটা কথা বলতো, তুই মেডিসিন স্কিপ করিস মাঝে মধ্যেই, তাই না? আজ সকালে খেয়ে বেরিয়েছিলি, সারাদিনে কতটুকু খাবার পেটে গেছে শুনি? কুণালের সেই পুরনো দিনের মতো স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করা পরিস্থিতিটা নর্মাল করে দিল নিমেষের মধ্যেই। জোনাকি স্বাভাবিকভাবেই উত্তর দিল, না আসলে এখানে আসার পর থেকে না বেশ কয়েকবার মেডিসিন স্কিপ করে ফেলেছি, এটা সত্যি। তারপর এই প্রজেক্টটা নিয়ে বড্ড চাপে ছিলাম। আজ আসার কথা ছিল না, কিন্তু আমি কাজটা আজকে জোর করেই শেষ করলাম, তাই ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি তো সারাদিন। আমি ঠিকই ধরেছি। যাকে চল কিছু খেয়ে নিবি, ডক্টর বলেছেন যে তুই যথেষ্টই দুর্বল হয়ে পড়েছিস। এত কাজের প্রেশার নিস কেন? নিজের একটু যত্ন নিতে পারিস তো। শেষ কথাটা বলার পরেই জোনাকির অবাক তাকানোর দিকে লক্ষ্য পড়তেই অপ্রস্তুত হয়ে চুপ করে গেল কুণাল। এরপর আর দুজনের মধ্যেই সেইভাবে কথা হলো না। কুণাল খাবার কিনে আনতে গাড়িতেই দুজনে খেয়ে নিল। তারপর জোনাকিকে বাড়ি পৌঁছে দিয়ে ফিরে গেল কুণাল।
পরের দিন সবাই হৈমন্তী আর মেঘজিতের বিয়ের শেষ কেনাকাটায় বেরিয়ে পড়েছে। জোনাকিও আজ এসেছে, তবে কুণাল পরে এসে মিট করে নেবে বলেছে। আপাতত সবার গন্তব্যস্থল হলো শপিং মল। আসল কেনাকাটা সবই কমপ্লিট। আজ মূলত হৈমন্তীর বিয়েতে তার প্রাণপ্রিয় বন্ধুগুলো কি পরবে সেটারই কেনাকাটা, তাও আবার ড্রেস কোড মেনে। তোদের ড্রেস কোড করতে কে বলেছিল রে? আমি রেড আর অরেঞ্জ অতটাও পরতে পছন্দ করি না রে। ভেবেছিলাম একটা পিচ কালারের ড্রেস নেব, পুরো আলু ভাতে করে দিলি সব। জোনাকি হৈমন্তীর কাছে অভিযোগ প্রকাশ করল। ধুর, এই শোন, তুই এমন কেন রে? তোকে অরেঞ্জ কালারে কত ভালো মানায়, সেই খালি মরা মরা নিউড সেট পছন্দ করিস। মায়েরই বলছি। কি বললি রে? কি বললি তুই? শুধু মরা মানেটা কি? হ্যাঁ, মরা মানেটা কি তুই জানিস না? আরে ভাই, নিউড সেট হচ্ছে এখন সব থেকে ফ্যাশন ইন। এই তোরা কি তখন থেকে অরেঞ্জ, রেড, পিচ, নিউড রং এইসব নিয়ে পড়ে আছিস? নে নে নে, অনেক টাইম নষ্ট করেছিস, আর সময় নেই। হ্যাঁ, চল 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 চল, কিছু একটা পছন্দ কর, চল। খুশি একটু ধমক দিয়েই একটা রেড আর অরেঞ্জ কম্বিনেশনের লেহেঙ্গা চলি জোনাকির দিকে এগিয়ে দিয়ে বলল, এই তোমরা রং নিয়ে লড়াই করো, ততক্ষণে আমরা বরং জেন্টস ডিপার্টমেন্টের দিকে গেলাম। হ্যাঁ বড়ু, চল তো। আরে এখনই শুরু হবে। এই ডিজাইনের উপর অন্য কালার থাকলে ভালো হতো। এই কালারের উপরে অন্য ডিজাইন চাই। সিম্পলের মধ্যে গর্জাস হবে এমন কিছু একটা। কি যে করি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো যাবেই তুমি, তাই না? আর কি যে বললে তুমি, ডিজাইনার কালার নিয়ে কি বললে একটু আগে? হৈমন্তীর তেরে ওঠার পর মেঘজিতের মুখ দেখে হাসি পেয়ে গেল জোনাকি আর খুশির। দুই বোন হাত ধরে হেসে ফেলল। বাবা, দে দে, ওটা ট্রায়াল দি দে। বাহ, এই তো বেশ আমে দুধে মিশে গেল। এরা দুই বোন মায়ের নামে ওরকম। আসলে তুই তো একই দলে। আর ছাড়ো সব, চো বরং আমরা কিছু পছন্দ করতে চাই। এই মনুদা, চলো তো। আর এই যে রমণীরা, বলছি তোমরা না ড্রেস পছন্দ করো, আমরা এসে কনফার্ম করে তাহলেই তো তখন সমস্যার সমাধান হয়ে যাবে, কি তাই না? হুম, ঠিক আছে। মৃণাল, মেঘজিৎ আর দীপ্যমান চলে যেতে মেয়েরা শপিংয়ে মন দিল। জোনাকিও ট্রায়াল দিতে চলে গেল। ইপসিতার খুশি নতুন কিছু শাড়ি দেখতে লাগলো, আর হৈমন্তী সে গাউন পছন্দ করার দিকেই মন দিল। জোনাকি ট্রায়াল দিয়ে বেরিয়েই কাউকে দেখতে পেল না, কারণ শাড়ির দিকটা আর গাউনের দিকটা একটু দূরে। বাইরে বেরিয়ে কাউকে দেখতে না পেয়ে বিরক্ত হয়ে সবেমাত্র ফোনটা করতেই যাবে, ঠিক তখনই হন্তদন্ত হয়ে কুণাল সেখানে এলো। সরি, আমার কি খুব লেট হয়ে গেল? সবার কি কেনাকাটা কমপ্লিট? তোর শরীর, এই তুই এরকম লেহেঙ্গা পরে দাঁড়িয়েছিস কেন? এক নাগারে কথাটা বলতে গিয়েও জোনাকিকে লেহেঙ্গাতে দেখে কুণালের কথা বলার গতি কমল। আজ আবারও কথা হারিয়ে ফেলল জোনাকি। হ্যাঁ না, ও হ্যাঁ, ওই তো। ছেলেটা আজও স্যুট পরে আছে, তার মানে সে হসপিটাল থেকেই এসেছে। কোল গ্রে শেডের স্যুটটা হ্যান্ডসাম লাগছে ওকে। হঠাৎ করে এরকম হৃদয় হরণ করা লুকে হাজির হলে যে কোনো প্রিয়তমায় ভাষা হারাবে, সে আর বলার অপেক্ষা রাখে না। জোনাকিকে বাক্যহারা হতে দেখে কুণালি প্রথম নীরবতা ভঙ্গ করল। কি মানে না, হ্যাঁ কি করছিস? ঝেড়ে কাশ তো। হ্যাঁ না, আরে বাবা, আমাকে লেহেঙ্গা ট্রায়াল দিতে বলে সব যে কোন দিকে গেল কে জানে, আমি দেখিনি বাবা। আর মনুদারা আগেই ওপরের ফ্লোরে গেছে নিজের ড্রেস নেবে বলে। আর আমার মনে হয় সুইটু শাড়ির কাউন্টারে আছে, ওর যা শাড়ির নেশা বাবা। ও তা তুই আয়, আমি ওদের দেখছি। চাপ বাবা, কি এমন বললাম, এরকম বিরক্ত হয়ে চলে গেল কেন কে জানে। তারপর আরও কিছু কেনাকাটা হলো, কিন্তু জোনাকি ওই লেহেঙ্গাটা নেয়নি, অন্য আরেকটা অরেঞ্জ শেডের লেহেঙ্গা নিয়েছে। কুণাল তখন বিরক্ত হয়ে চলে যাওয়ার জন্য ওর ওই লেহেঙ্গাটার উপর বিরক্তি এসে গেছে।
তবে কেন যে সেই বিরক্তিটা এলো সেটা সে জানে না। কে রে, তুই তো ওই লেহেঙ্গাটা নিতে পারতিস, কত ভালো হতো। হ্যাঁ দেখ না, কত করে বললাম, তোরা একটু বলতো। মেয়ে এখন নায়িকা হয়েছে না, এই জন্য আমাদের কথার কোনো দাম নেই গো। না রে, সেসব কিচ্ছু না। আসলে ওই লেহেঙ্গাটা ঠিক লাকি নয় আমার জন্য। তাছাড়া এই তো দুখানা লেহেঙ্গা শাড়ি নিলাম, ওটার আর দরকার নেই, বুঝলি। বাবা, এই তুই কি জ্যোতিষ শাস্ত্র মাস্ত্র পড়ছিস নাকি আজকাল? হ্যাঁ, কোনটা লাকি কোনটা আনলাকি বুঝে গেলি একবারে? দীপ্যমানের কথাটা শুনেই সবাই একসাথে হেসে ফেলল, তবে সেটা মুখ চেপে, যাতে জোনাকি বুঝতে না পারে। তবে জোনাকি বুঝতে পেরেছে, ও তাই বোকা বোকা মুখ করে সবার দিকে তাকাতে লাগলো। জোনাকি ঠোঁট ফুলিয়ে বলল, দূর বাবা, তোরা সবাই আমাকে নিয়ে এরকম চুপি চুপি হাসছিস। কি করব বল, ওটা তো ঠিকঠাক মনে ধরলো না। আরে তুই এসব ছাড় তো, চল কোনো ভালো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে দিয়ে তারপরে বাড়ি ফিরবো। মৃণালের কথা মতো সবাই মিলে রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। মাঝে কেটে গেছে 2 দিন। আজ হৈমন্তীর সঙ্গীতের অনুষ্ঠান, কালকে বিয়ে। সঙ্গীতের অনুষ্ঠানের ব্যাপারটাই বড়রা প্রথমে রাজি ছিল না, তবে যুগের তালে তাল মেলানো আর যাদের বিয়ে তাদের আবদারের কথা মাথায় রেখে শেষমেশ রাজি হয়ে গেছে। অনুষ্ঠান মিটে গেছে আধ ঘন্টা মতো হলো। আন্দুল থেকে সাঁকরাইলের দিকে আসতে রেল লাইনের ধারের দিকেই ব্যাংকোয়েট হলটা। বড়রা গেছে গোছগাছ করে বাড়ি ফিরে, আর মেঘজিৎ আর হৈমন্তীকেও নিয়ে গেছে, যেহেতু ওদের কালকে বিয়ে। বাকিরা রয়ে গেছে। সম্পূর্ণ গোছগাছ আর কালকের কিছু প্রস্তুতি করে নিতে হবে তো, তার কারণ কাল এখানেই বিয়ের আয়োজন হয়েছে। মরণ দশা ঢং করছে দেখো, যেন উনি মরতে যাচ্ছেন। এমন ভাব করছে যেন কোনো জঙ্গি সংগঠনের প্রধান জঙ্গির সাথে দেখা করতে যাচ্ছেন। একটু উল্টোপাল্টা হলে ওকে খুন করা যাবে। এই সিধু, এখনো তো আসল কাজ বাকি, তাই এক্ষুনি ওকে এরকম ভাবে ডিমোটিভেট করিস না তো। আমি বড় কাজ করি, আমি মনুদার সাথে গোছগাছ করতে গেলাম, ঠিক আছে? তোরা এদিকটা ম্যানেজ করে নে। দীপ্যমান আর মৃণাল অন্যদিকে চলে গেল। ব্যাংকোয়েট হলটার একটা রুমের ভিতর বর্তমানে খুশি, জোনাকি আর ইপসিতা আছে। দেখ এই মেয়েটা, দেখ খালি সবসময় অলক্ষণে কথাবার্তা। এই সুইটু বল না রে, কুনাল আমার কথা বুঝবে তো? ওই ও কি সব আগের মতো করে নিতে রাজি হবে রে? আরে বাবা বললাম তো, টেনশন নিস না, ও এখনো তোকে খুব ভালোবাসে, আমরা এটা শিওর, তাই ভয় পাস না। যা তো, এবার তুই ওর সাথে ভালো করে কথা বল, আমি বলছি দেখবি সবটা ঠিকঠাক হয়ে যাবে, বুঝলি? এই চলো চলো চলো, কুনাল এখানে আসছে। হ্যাঁ, দীপ মেসেজ দিল এক্ষুনি। ওহ বাবা, এই শাকচুনি হৈমন্তীও ফোন করছে। ঘরে গিয়ে ওর হজম হচ্ছে না যতক্ষণ না সব জানছে, বুঝেছো? ইপসিতা ধরফর করতে করতে খুশির হাত ধরে টেনে নিয়ে গেল, আর যাওয়ার আগে ইশারায় অল দ্য বেস্ট দেখিয়ে দিল। কুনাল এসেই যাতে জোনাকিকে দেখতে না পায়, তাই লাইটটা অফ করে দিল জোনাকি। সেদিন শপিং মলে কুনালের ওর প্রতি ওই বিরক্তি ভাবটা ওকে পাগল করে দিচ্ছিল, তাই শেষমেশ স্বীকার করেছে যে ও এখনো কুনালকে ভালোবাসে। ও এতদিন নিজেকে সরিয়ে নিতে চাইলেও এখন আর সেটা পারছে না। এতদিন যখনই বাড়ি ফিরেছে তখনই বেশিরভাগ সময়ই কুনালকে এড়িয়ে চলেছে, কিন্তু এবার সত্যিটা জানার জন্যই হয়তো এড়িয়ে যেতে পারিনি সেইভাবে, কিংবা এটাই হয়তো নিয়তি। আর আজ কুনালের সাথে কথা বলে সব মিটমাট করে নেবে বলেই এখানে দেখা করতে চাইছে। কুনাল রুমে আসতে কেমন একটা হতে লাগলো জোনাকির। এই দীপু, কি জন্য ডাকলি রে? আরে এরকম অন্ধকার করে দিয়ে কোথায়? দীপু, আরে কি করতে চাইছিস কি? দরজা দেওয়ার আওয়াজে থেমে গেল কুনাল। আলো জ্বলে উঠতে পিছন খুলল। দরজাটা গার্ড করে দাঁড়িয়ে আছে জোনাকি। একটা লাইট পিঙ্ক কালারের গাউন ওর পরনে।
তুই এভাবে কেন? রাত এখন 11:30 বাজতে যায়। এখনো কিছু গেস্ট আছে, তবে সবাই প্রায় বাড়ির দিকেই যাত্রা করেছে। তাই যারা রয়ে গেছে তাদেরকে গেস্টও বলা চলে না। বিয়ে মিটেছে বেশ কিছুক্ষণ হলো। সবাই মিলে মেঘজিৎ আর হৈমন্তীকে নিয়ে খেতে বসেছে। এই শুটকি, এই খা রে, খা, ভালো করে খা। হরুর বিয়ে বলে কথা বল। তুই ভাব, শুধু আমাদের হরুর বিয়ে হয়ে গেল, তাও আবার ওই মেঘের সাথে। হ্যাঁ, কত প্ল্যান ছিল আমাদের বল। বিরিয়ানি, মোমো, মিক্সড ফ্রাইড রাইস, আইসক্রিম, ফুচকা, কত রেসিপি ছিল। নতুন কিছু রেসিপি বিয়ে বাড়িতে খেলেই ঠিক করা হতো আমাদের হরুর বিয়ের জন্য বল। ইস, সেই দিনগুলো কি ভালো ছিল না বল, সেই দিনগুলো। হ্যাঁ, জোনাকি হেসে হেসে কথা বললেও ওর হাসি মুখের দিকে তাকিয়ে বাকিদের হাসি মিলিয়ে গেছে। এই জ্যাক্স, চুপ করে খাতো, খাওয়ার সময় অত কথা বলতে নেই। কি হয়েছে বৌরে? ছাড় না ওসব কথা, যত পুরনো দিনের কথা ওসব মনে না রাখলেও চলবে। ইপসিতার কথায় চোখ তুলে ওর দিকে তাকিয়ে ঠোঁটটা তেচড়া করে মৃদু হাসল জোনাকি। আর তারপর চামচ দিয়ে এক টুকরো মিষ্টি গালে তুলে নিল। এই শোন না, আমি না এত কিছু খেতে পারবো না রে। সারাদিন উপোস করে না আমার কেমন যেন একটা হচ্ছে শরীরটা, বুঝতে পারছিস না তোরা? তোর বাবা, এত আইটেম, আমি জানি আমার সব পছন্দের, কিন্তু আমি কিছু খেতে পারছি না। এর থেকে রেজিস্ট্রি করে পাঠিয়ে দিলেই তো ভালো হতো বল। তুই ওই কষ্টেই থাক। আর আমিও উঠি, দেখ না আমারও ঠিকঠাক ভালো লাগছে না। জোনাকি উঠে এক হাতে নিজের লেহেঙ্গা সামলে এগিয়ে গেল অর্ধেকটা খেয়ে। মেয়েটা কাল রাতের পর থেকে বড্ড স্বাভাবিক আর হাসি খুশি হয়ে আছে, যেটা সম্পূর্ণই ওর স্বভাব বিরুদ্ধ। এবার কি করব বলো তো আমরা? মেয়েটার মনে কি চলছে বোঝাই তো দায়। ঠিকই বলেছ, ভাইকেও তো আশেপাশে কোথাও দেখছি না। আরে কুণাল তো বিয়ে মেটার পরে বেরিয়ে গেল। আমি তখন ব্যালকনিতে ছিলাম, দেখলাম ওকে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে। পড়ি, তুমি দেখেছিলে না? আরে দেখেছিলাম তো। এতক্ষণ দীপু চুপচাপ খেতে ব্যস্ত ছিল আর সবার কথা শুনছিল, তাই সেই অবস্থাতেই ও রইল আপাতত। এই কুলালটাকে সামনে পেলে না আমি একেবারে খুন করে দিতাম, আর তারপর ওর লাশটা গুম করতাম। আরে ভাই, ওর নাম নিও না কেউ। এত বড় সাহস ছেলেটার, ও আমাদের জোনাকিকে আঘাত করেছে। ভালো করেছে গাড়িটা নিয়ে বেরিয়ে গেছে। এমনিতেই দুজনের সারাদিন মুখোমুখি হয়ে অপ্রস্তুত হয়েছে। মানে ও কতটা হয়েছে আমি জানি না, জোনাকি তো হয়েছে। না বাবা, দুজনেই শান্তিতে ঘুমোতে পারবে রাতে। ভালো লাগে না আমার আর, দেখ এসব না আমি আর সহ্য করতে পারছি না। যাকে তোরা ছাড় ওসব, আমি এমনিতেই বিরক্ত হয়ে আছি ওদের এই ব্যাপারে। আরে ছাড়ো তো এইসব, আজকে হরুর বিয়ের দিন, একটা আনন্দের বিষয়। এখন এইসব নিয়ে আলোচনা না করে ভালো। সময় দাও, দেখবে সঠিক সময় এলে সবটাই একদম ঠিকঠাক হয়ে যাবে। মৃণালের কথা শোনার পর আর কেউ জোনাকি আর কুণালের টপিকে কথা বলল না। জানি যত আলোচনা করবে ততই মাথা ঘাঁটবে, কিন্তু কোনো সমাধান হবে না। আর আজকের দিনটা হৈমন্তীর জন্য স্পেশাল, সেটা নষ্ট করে ওকে কষ্ট দেওয়ার তো কোনো মানেই হয় না। হৈমন্তী একটা লাল বেনারসিতে সেজেছে, তবে তাকে একেবারে যে নব বাঙালি বধূ লাগছে তা কিন্তু নয়। তার কারণ শুধুমাত্র শাড়িটাকে অন্য স্টাইলে পরানোর জন্য। যদিও যেমনভাবেই পরানো হোক, দেখতে তাকে বেশ লাগছে। আর প্রেমিকার সেই রূপ বরাবরই মেঘজিৎ আর চোখে দেখছে। ব্যাপারটা সকলের নজরে আসতেই লেগপুল হয়ে গেছে শুরু। আন্দুল স্টেশনের পাশে ঝিলধারটা পুরো শুনশান। এত রাতে শিয়াল কুকুর ছাড়া
আর কারুরই সেখানে দেখা নেই। মাঝের মধ্যে ওই এক দুটো মালবাহী ট্রেন রাতের নিস্তব্ধতাকে দুমড়ে মুচড়ে দিয়ে কর্কশ শব্দ তুলে যাচ্ছে। শেষ লোকাল ট্রেনটাও চলে গেছে ৮ ঘন্টার বেশি হলো। ঝিলের ধার থেকে স্পষ্ট দেখা যায় স্টেশন পুরো জনমানব শূন্য। শীত দরজায় কড়া নাড়ছে, তাই স্টেশনে থাকা ভিখারিগুলো কোনো আস্তানা খুঁজে নিয়ে ঠিক চলে গেছে অন্য কোথাও। ঝিলের ধারের রাস্তাটায় বেশ কিছুটা ছাড়া ছাড়া মৃদু আলো জ্বলছে। রাস্তার একদম ধার ঘেঁষে ঝিলের দিকটায় গাড়ি স্টার্ট বন্ধ করে দিয়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে কুণাল। ঝিলের দিকের দরজাটা খুলে পা ঝুলিয়ে চুপচাপ বসে আছে। তার পরনে এখনো সন্ধ্যার অনুষ্ঠানেরই পোশাক। সকলের সাথে বসার জায়গার কথা ছিল ওরও, কিন্তু ও চলে এসেছে। কিছুই যেন ওর ভালো লাগছে না, তাই নিজেকে চুপচাপ সরিয়ে এনেছে সকলের থেকে। নিজের সাথে নিজেই যেন যুদ্ধ করে চলেছে ও, নিজের মনের সাথে নিজেই কথা বলছে। আমার কেন মনে হচ্ছে যে আমি ভুল করেছি? আমি কি প্রয়োজনের থেকে বেশি বলে ফেলেছি? দুহাতে নিজের মাথার চুলগুলোকে খামচে ধরল। ওর মনে রিপিট টেলিকাস্টের মতো ভেসে উঠল জোনাকির বলা একটা লাইন, কি রে কুণাল, তুই কি একাই কষ্টে ছিলি? আমি পাগল হয়ে যাব। নিজের উদ্দেশ্যেই কথাটা বলে বাম দিকের শরীরটা হেলিয়ে দিল সিটে, আর মনে করতে লাগলো আগের দিনের ঘটনাটা। দরজায় দাঁড়িয়ে থাকার কারণ জানতে চাইতে কুণালের প্রশ্নের উত্তর দিতে একটু দ্বিধা করছিল জোনাকি, আর ওর চোখে মুখেও সেই সংকোচ ফুটে উঠেছিল। কি রে, তুই এইভাবে দরজা গার্ড করে দাঁড়িয়ে পড়লি কেন? কি ব্যাপার বলতো? দীপু ডাকলো, কিন্তু এসে তো দেখছি তুই। আমার কিছু বলার ছিল তোকে। দেখ, আমি জানি না কথাটা বলা ঠিক হচ্ছে কিনা, তবে একটা কথা বলবো। এখন যখন দুজনেই সবটা জানি, তাহলে কথা বলে সবটা মিটমাট করে নিলে হয় না? তুইও ভালো নেই, আর আমিও তো। আমরা দুজনেই তো পরিস্থিতির শিকার। তুই আমাকে বল না, আমরা পরিস্থিতির শিকার? পরিস্থিতি মাই ফুট। জোনাকিকে ওর কথা শেষ করতে না দিয়ে মৃদু চিৎকার করে উঠল কুণাল। তুই আসলে অপরাধ বোধে ভুগছিস। হ্যাঁ, তুই নিজের অপরাধ বোধে ভুগছিস, আত্মগ্লানি হচ্ছে তোর। তো এসব জানার পর এখন দয়া দেখাতে এসেছিস? না রে, তুই ভুল বুঝছিস আমাকে। আমি তোকে দয়া দেখাবো কেন? আমি তো সত্যি তোকে ভালোবাসি। আমি সেদিনও বাসতাম, কিন্তু কোথাও গিয়ে আমার একটা আত্মসম্মানে আঘাত লেগেছিল, তাই নিজেকে প্রতিষ্ঠিত করার দরকার ছিল। হ্যাঁ রে, আর প্রতিষ্ঠিত হবার পর তোর সাথে আমার কথা বলা উচিত ছিল, সেটা আমি করিনি। শুধু তখন কেন? আমি জানি আমার পুরোটাই ভুল। আমার প্রথমেই উচিত অনুচিত আমি শুনতে চাই না। হ্যাঁ, তাছাড়া তোর সাথে আলোচনা বা কথা বলতে আমি আসিনি। তুই বাধ্য করছিস কথা বলতে, আর যেটা আমি চাই না। সরে যা। কথা না বলে আমি কিছুতেই তোকে যেতে দেব না। আজ তোকে কথা বলতেই হবে। কি আর বলবি তুই? হ্যাঁ, ভালোবাসার কথা শুনবি? ভালোবাসা? আমার তো সময় নেই, সরে যা বলছি। কুণাল এগিয়ে এসে জোনাকিকে সরিয়ে দিয়ে দরজা খুলতে চায়। জোনাকিও উল্টো দিকে ধাক্কা দিয়ে পিছিয়ে দেয় কুণালকে। তুই সরবি কিনা? সর। না, সরব না। ভুল দুজনেরই ছিল, আর কিছুটা আমার হাতে ছিল না। তাহলে তুই এরকম করছিস কেন? আমি তো নিজের ভুলটুকু বুঝে সবটা ঠিক করে নিতে চাইছি। আমি সর। আবারও জোনাকির কথা অসম্পূর্ণই থেকে গেল।
তার কারণ জোনাকির 2 বাহু ধরে জোর ধাক্কায় পিছনের দিকে ঠেলে দিল কুণাল, আর তারপর দরজার লকটা খুলে বেরিয়ে গেল। পিছনে ঘুরে তাকানোর প্রয়োজনটুকু বোধ করল না, শুধু যেতে যেতে জোনাকির বলা একটা লাইনই শুনতে পেল। তুই কি একাই কষ্টে ছিলি কুণাল? হুইসেল দিয়ে একটা মালগাড়ি আবারও রেল লাইন দিয়ে এগিয়ে চলেছে, আর সেই আওয়াজ ওকে গতকালের স্মৃতিচারণা থেকে হঠাৎ করেই যেন বাস্তবের মাটিতে এনে ফেলল। মাথাটা পুরো বন্ধ হয়ে গেছে এইসব ভাবতে গিয়ে। ঠিকভাবে খাওয়া দাওয়াও করেনি কুণাল সেই সকাল থেকে। তাছাড়া অনিয়ম করা তো এখনো রোজকার রুটিন। কিন্তু আজ ওর বড্ড ক্লান্ত লাগছে, শরীরও সাথ দিচ্ছে না। হয়তো রাত জাগার জন্যই। একটু একটু ঠান্ডাও লাগছে, উত্তরে হাওয়ায় গা শিরশির করছে। তবে হাওয়াটা বেশ রিফ্রেশিংও। আমি আর কিছু ভাবতে চাই না। জলের বোতলটা কোথায়? গাড়ির দরজাটা দিয়ে ড্রাইভিং সিটে বসে জলের বোতল খুঁজতে লাগলো কুণাল। জল খাওয়া হয়ে যেতে সময় দেখে নিল 1টা বাজে। এখন বাড়ি ফিরলেই মা জেনে যাবে, আবার রাগারাগি হবে। তার থেকে হৈমন্তীর বিয়ের ওখানে চলে যাওয়াটাই সুবিধার, আর সমস্যা থেকেও বাঁচা যাবে। এমনিতেই আজ সব বন্ধু বান্ধব ওখানে বাসর জাগার জন্য থাকবেই, সেই হিসেবে দেখতে গেলে ওরও থাকার কথা। কিন্তু সকাল থেকে কারণে অকারণে বারবার জোনাকির মুখোমুখি হওয়ার জন্য ওখানে যেতেও ঠিক ভালো লাগছে না। কিন্তু এখন আর কোনো অপশন নেই, ঘুমটাও তো খুব দরকার। গাড়ি নিয়ে ব্যাংকোয়েট হলটার দিকে এগিয়ে গেল কুণাল। রাত তখন 1টা বাজে। তবে এদের কারো চোখে মুখেই ঘুম নেই। বিন্দাস নাচ গান চলছে, তার আওয়াজ আসছে বাসর ঘর থেকে। দোতলার যে ঘরটায় সবাই আছে সেটাই আর ঢুকতে ইচ্ছে করল না কুণালের। 3 তলায় থাকার জন্য 2-3টে রুম আছে, যেগুলো এখন ওদেরই বুক করা। সেই দিকেই চলল একটু ঘুমাবে বলে। দোতলা থেকে 3 তলায় ওঠার সিঁড়িতে আচমকা কেউ সামনে এসে গেল। কুণাল ফোনে মুখ গুঁজে উঠছিল, তাই ঠিকভাবে লক্ষ্য করেনি। সামনের জন গায়ের উপর পড়তেই ফোনটা হাত থেকে ছিটকে গেল। নিজেও সামনের জনকে বাঁচানোর চেষ্টা করল সঙ্গে সঙ্গেই। সামনের জন নিজের সব ভরটুকু ছেড়ে দিয়েছে, তাও কোনো ক্রমে তাকে নিয়ে সোজা হয়ে দাঁড়াতে বুঝতে পারল সামনের জন একটা মেয়ে। মেয়েটা একটা লাইট অরেঞ্জ নেটের লেহেঙ্গা পরে আছে। এক ঝলকে তাকানোতেও ড্রেসটা চেনা মনে হলো ওর। হ্যাঁ, তাই তো, এটা তো জোনাকি পড়েছিল। আর ভাবার সময় পেল না কুণাল। সামনেই কয়েকটা পায়ের আওয়াজ। মুখ তুলেই দেখতে পেল ক্যাটারিং করা ড্রেস পরা 4-5 জন। একটা ঝাঁঝালো গন্ধ নাকে আসছে। গন্ধটা অ্যালকোহলের, সেটা বুঝতে আর বাকি নেই। মুহূর্তে একটা ধারণা করে নিল কুণাল। পরিস্থিতির ধারণা করতেই আর সেটা ভাবতেই ওর চোয়াল শক্ত হয়ে গেল। বাহ্যিক ভঙ্গিমায় দৃঢ়তা এলো। তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেগুলোর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ধরল। কি চাই? কি হচ্ছিল এখানে? স্যার, আমরা তো... একজন কিছু একটা বলতেই যাচ্ছিল, তখনই কুণাল হাত দেখিয়ে চুপ করতে বলল। চুপ। তোমাদের তো রাতে এখানে থাকার কথা ছিল না? 5 মিনিটের মধ্যে বাইরে যাবে, না হলে আমি কি করব তা কিন্তু তোমাদের ধারণার বাইরে। তাকিয়ে দেখছো কি? যাও। শেষ যাওটা বেশ জোরেই বলল কুণাল, আর সাথে সাথেই ওর বাহু লগ্না হয়ে থাকা জোনাকি ওকে শক্ত করে জড়িয়ে ধরল। ছেলেগুলো এলাকারই, তারা কুণালকে চিনি, তাই কথা না বাড়িয়ে চুপচাপ নেমে গেল। ছেলেগুলো নেমে যেতেই জোনাকির ওপর নিজের মনোযোগ দিল কুণাল। হাত দিয়ে ওর গালে মৃদু চাপড় দিতে লাগলো। মৌমাছি, মৌরি, এই শুনতে পাচ্ছিস? ওই তাকান একবার। ওই। কুণালের ডাকে একবার নড়ে উঠেই
ওর গলাটা জড়িয়ে ধরল জোনাকি। কিরে ওই, হ্যাঁ আরে বল বল কাকা, বাড়ি যাবো। তুই তুই ড্রিঙ্ক করেছিস? তুই কি পাগল হলি? এবার আমি কি করব, কি করবো আমি? ছেলেটা খুব পচা, আমার ভালোবাসে। তোর ভালোবাসা ওই সেগুলো আমাকে জোর করছে না। খুব বাজে। নেশার ঘরে জোনাকি আরো অনেক কিছুই বলে যেতে লাগলো, কিন্তু সিঁড়িতে এইভাবে দাঁড়িয়ে থাকাটা কোনো সমাধান নয়। তাই ওকে কোলে তুলে নিয়ে ওপরের একটা ঘরে চলে এলো কুণাল। জোনাকিকে বিছানায় শুইয়ে দিয়ে গায়ে চাদর টেনে দিতে গিয়েই লক্ষ্য পড়ল ওর হাতটায় ব্যান্ডেজটা সরে গিয়ে রক্ত বেরোচ্ছে। কাল কুণালের ধাক্কা খেয়ে জোনাকি ফ্লোরে পড়ে গিয়েছিল, আর তখনই কোনোভাবে কাঁচের গ্লাস একটা পড়ে ভেঙে চারিদিকে কাঁচ ছিটিয়ে পড়েছিল, যার উপর হাত রেখে দেওয়ার জন্যই ডান হাতের তালু অনেকটাই কেটে গিয়েছে, সাথে কবজির ওপরটাতেও একটু কেটে গেছে। তখন ব্যাপারটা ভালো করে লক্ষ্য না করলেও পরের দিন সকালে, মানে আজ সকালেই ইপসিতার হৈমন্তীর তেরে ঝগড়া করতে আসতে সব জেনে ফেলেছে কুণাল। ড্রেসিং করেনি নাকি বিয়ে বাড়ির এটা ওটা কাজ করতে গিয়ে আঘাতপ্রাপ্ত জায়গাটায় আবার লাগিয়ে ফেলেছে সেটা বুঝতে পারল না কুণাল। একটা চেয়ার টেনে বসে সযত্নে তুলে নিল জোনাকির হাতটা। জোনাকির হাতের উল্টো পিঠে ঠোঁট ছোঁয়ালো, তারপর উঠে গিয়ে ফার্স্ট এড বক্সটা নিয়ে এসে ব্যান্ডেজটা পাল্টে দিল। সরি ফর এভরিথিং জোনাকি। সবাই নিচে বাসরে ব্যস্ত, তাই কাউকে ডাকার মতোও পেল না। আবার জোনাকিকে একা রেখে মনও যেতে চাইছে না, তাই ওখানেই রয়ে গেল। পুরো সময়টায় যতক্ষণ পর্যন্ত সামান্য হুঁশ ছিল ততক্ষণই নেশার ঘরে ভুলভাল বকে গেছে জোনাকি। কুণালও ওর সজ্ঞানে না থাকার সুযোগে নিজের মনে জমে থাকা কিছু প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করে নিয়েছে, আর সরলভাবেই জোনাকি সব বলে দিয়েছে নেশার ঘরে। পরের দিন দুপুর অবধি হৈমন্তীর বিদায় অনুষ্ঠানেই কেটে গেল। ভীষণ ব্যস্ততা সকলেরই। সকাল থেকেই সব কেমন গোলমেলে লাগছে, কিন্তু কিছুই বুঝে উঠতে পারছে না জোনাকি। আবছা মনে পড়ছে কাল রাতে কেউ ওকে হেল্প করেছিল, কিন্তু কিছুই ঠিকঠাক স্পষ্ট নয়। তাছাড়া কাজের ভিড়ে বেশি ভাবার সময়ও পাচ্ছে না মেয়েটা। কাছাকাছি বাড়ি ঠিকই, কিন্তু নিজের বাড়িতে থাকা, বিয়ে হয়ে চলে যাওয়া, এই দুটোর মধ্যে বিস্তর পার্থক্য। হৈমন্তী কান্নাকাটিও করছিল বিস্তর, তাকেও তো একটু সামলাতে হচ্ছে। সব সামলে ঘরে ফিরে বিছানায় এলিয়ে দিল শরীরটাকে। সাথে সাথেই জয়িতা দেবী রুমে ফিরে এলেন। জয়িতা দেবী এক্ষুনি ওর বিয়ের প্রসঙ্গ তুলবে এইটা আন্দাজ করেই এড়িয়ে যাওয়ার জন্যই বাথরুমে ঢুকলো জোনাকি। কিন্তু মায়ের রাগকে এড়াবে কি করে? জয়িতা দেবী রাগ দেখিয়ে চিৎকার করেই বলে উঠলেন, হয়েছে, অনেক হয়েছে। হ্যাঁ, এইসব শিয়ানাপোনা আমি বেশ বুঝি। জয়িতা দেবী আর কিছু না বলে রাগ দেখিয়ে গটগট করে চলে গেলেন। জোনাকিও কিছুক্ষণের মধ্যেই স্নান সেরে চলে এলো। ফোনটা বেজে চলেছে। বেশ অনেকটা সময় ধরেই বাথরুম থেকেই ও শুনতে পাচ্ছে যে ফোনটা বাজছে। এসে দেখলো সুমনার ফোন ছিল। সুমনাকে কল করে ফোনটা নিয়ে ব্যালকনিতে গিয়ে বসলো জোনাকি, আর দুই বন্ধু মিলে জমিয়ে আড্ডা দিতে লাগলো। এদিকে সকালে বাড়ি ফিরে থেকে ঘুমিয়ে কাটাচ্ছেন আমাদের লাট সাহেব মশাই থুরি, কুণাল সাহেব। কাল রাতে জোনাকিকে বিছানায় ঘুমোতে দিয়ে উনি বাবু চেয়ারে বসেই কাটিয়েছেন বাকি রাতটা। তাই সকালে বাড়ি ফিরে মনের সুখে অসম্পূর্ণ ঘুমটা পূরণ করছিলেন। ঘুম থেকে উঠেছে লাঞ্চ টাইমে, তবে ছেলের তো আবার লাঞ্চ করার মন নেই,
তাই মায়ের হাজার কথা সহ্য করেও কফি আর টোস্ট বানাতে বাধ্য করেছে। সেটাই আপাতত উদরস্থ করছেন বিছানায় বসে বসে। সাথে সাথেই মাথায় ঘুরপাক খাচ্ছে ওর প্রশ্নের সাপেক্ষে জোনাকির দেওয়া উত্তরের কথাগুলো। তুই নিজেকে কেন সরিয়ে নিয়েছিলি? তুই নাকি ভালোবাসতিস? বাসতাম তো। বাসতাম কেন, আমি এখনো বাসি, কিন্তু আমার সরে যাওয়াটাই উচিত ছিল। কারণ কুনাল কি আদৌ আমায় ভালোবাসতো? না, ওর মনে আমার জন্য দুর্বলতা থাকলেও ওটা ভালোবাসা ছিল না। ভালোবাসলে ভালোবাসার মানুষের দোষ গুণ সব পছন্দ হয়, কিন্তু ও তো আমাকে সঙ্গীতার মতো করে তুলতে চাইছিল। আমার মধ্যে ওর কোয়ালিটি খুঁজছিল। যতই বন্ধু হোক, ও সঙ্গীতার দোষকেও প্রশ্রয় দিয়েছে, আর আমায় ওর সামনে ছোট করেছে। তাহলে তুই আবার ওর সাথে কথা বলতেই বা চাইলি কেন? কেন সব মিটিয়ে নিতে চাইলি? চাইলাম সব ফিরে পেতে, কারণ আমার আড়ালেও কিছু ঘটনা ছিল। কোথাও গিয়ে দুজনেই তো পরিস্থিতির শিকার। ও ভালো নেই, আমিও ভালো নেই। কখনো নিজের মূল্য নিজেকে আর অপরকে বোঝানোর জন্য সরে যাওয়া প্রয়োজন। আমি প্রথমে অতীত মুছতে চেয়েছিলাম, তাই ওই কথা শিল্পীর অতীত ভোলার সেরা উপায় স্থান পাল্টানো, এই উক্তিটা মেনেই সরে গিয়েছিলাম। কিন্তু যেটা থেকে পালানোর চেষ্টা করা হয়, তা থেকে মুক্তি অত সহজ হয় না। লড়াই করলে বোধ হয় মুক্তি সহজ। তারপর বুঝলাম না, আমার পক্ষে কুনালকে নিজের জীবন থেকে মুছে ফেলা সম্ভব না। তাই দূর থেকে ভালোবাসবই ঠিক করলাম, কিন্তু এখানে ফিরে সেই সিদ্ধান্ত পাল্টে দিলাম। লাভ হলো না। আমার হাত কেটে যেতে ঘুরে তাকানোর প্রয়োজনটাও বোধ করলো না, একবারের জন্যেও না। আমি হারিয়ে গেছি ওর মন থেকে। জোনাকির বলা কথাগুলো মনে করতে করতে খাবারটা যেন কখন শেষ হয়ে গেছে। ফাঁকা প্লেটটার দিকে তাকিয়ে শুকনো হেসে প্লেটটা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল কুনাল। দাদা ভাই, তুই কি নতুন ফোন কিনে এনেছিস? এই দাদা ভাই, এই না তোর ফোন। আমি শুধু অন করে ফুল চার্জ করে দিয়েছি, বাকি সব তুই ঠিক করে নে। আর হ্যাঁ, তোর ওই ফোনটা ভাঙলো কি করে? ওটা কি একেবারেই চলছে না? আরে না, স্ক্রিনটা ভেঙে গেছে। আজকে চললেও কাল চলবে না। ইনফ্যাক্ট আমি সব ফটো ডকুমেন্ট যা আছে সব শেয়ার করে নিতে পারবো, তবে ওটা আর সেইভাবে চালানোর অবস্থায় নেই রে দাদা ভাই। কাল রাতে বিয়ের ওখানে ফিরে ঘুমের ঘোরে উপরে উঠছিলাম, তখন সিঁড়িতে হোঁচট খেয়েছি আর ফোনটা হাত ফসকে গেল, ব্যাস খেল খতম। ও আচ্ছা, ঠিক আছে,
আমি চলি, বুঝলি, কিছু গেস্টকে এয়ারপোর্ট থেকে পিক আপ করতে যেতে হবে। কাকে? ওই দেবাগ্নি মালহোত্রা অ্যান্ড সুমনা লাহা। মালহোত্রা? আরে ওরা তো জোনাকির পরিচিত, তাই না? আর জোনাকি নিজে না গিয়ে তোকে পাঠাচ্ছে কেন? কারণ মৌরিকে সারপ্রাইজ দেওয়া হবে ওদের ডেকে এনে। মৌরি জানে না ওরা আসছে। যাই হোক, তুইও কথাটা সিক্রেট রাখ। আমি বরং চলি। গাড়ির চাবিটা পকেট থেকে বের করে আঙুলের ডগায় ঘোরাতে ঘোরাতে চলে গেল মৃণাল। আর মৃণাল বেরিয়ে যেতেই রুমের দরজাটা বন্ধ করে বিছানায় গিয়ে বসল কুণাল। আবারও একটা ভুল করলি তুই কুণাল। সব ডিসিশন তো নিয়েই নিলি, কিন্তু এই দেবাগ্নির কেসটা তো জানা হলো না। কাল কত ভালো সুযোগ ছিল রে মৌমাছি থেকে সবটা জানার, অথচ এই প্রশ্নটা তো তখনই করলে ভালো হতো। ফেসবুক ইনস্টাতে তো এমন ছবি দেয় যে দুজনকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড লাগাইছে। কি করেছে জানবো। নিজের সাথে কথা বলতে বলতেই নতুন ফোনের সেটিংসটা ঠিক করতে লাগলো কুণাল। বেশ অনেকক্ষণ ফোন নিয়ে ঘাঁটাঘাঁটির পর ফেসবুক খুলে কিছু একটা নজরে আসতেই চওড়া হাসি খেলে গেল কুণালের মুখে। ফোনটা রেখে স্টাইল দিয়ে চুলে আঙুল চালালো, তারপর সলজ্জ হাসি দিয়ে মাথাটা নামিয়ে নিল। সন্ধ্যা হবে হবে করছে। সময়টা গোধূলি বলা চলে। শীতের শুরুর দিকের গোধূলিটা বেশ সুন্দর হয়। আর জোনাকি আকাশ পাতাল ভাবতে ভাবতে চকলেট খাচ্ছে। সন্ধ্যা হলে হৈমন্তীর কাছে যেতে হবে একবার। আজ ওদের কাল রাত্রি, তাই হৈমন্তী ইপসিতার ওকে ডেকেছে। রাতে 3 বন্ধু একসাথে থাকবে। হৈমন্তীর কথাটা ভাবনায় আসতেই নড়ে চড়ে বসল জোনাকি। একটা দীর্ঘশ্বাস ফেলে চকলেট নামিয়ে ফোনটা তুলে নিল হাতে। আর ঠিক তখনই নিচ থেকে গাড়ির হর্ন শোনা গেল। মুখ তুলে তাকাতেই চমকে গেল জোনাকি, কারণ ওর বাড়ির মূল ফটক পেরিয়ে হাতে হাত রেখে পাশাপাশি হেঁটে আসছে দেবাগ্নি আর সুমনা। জোনাকির সাথে খুব ভালো সম্পর্ক হওয়ায় হৈমন্তী ওদেরও ইনভাইট করেছিল। তবে ওরা আসতে পারবে কি সে বিষয়ে জোনাকি জানতো না। মুহূর্তটা যেন থমকে গেছে। ব্যালকনিতে বসে থাকা জোনাকিকে দেখতে পেয়ে সুমনা চিৎকার করে উঠল। সুমনার চিৎকার করে ডাকাটা কানে আসতেই জোনাকি সম্বিত ফিরে পেল আর সব ফেলে রেখে নিচে দৌড়ল। 2 বন্ধু তখন মুখোমুখি হয়ে কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়ালো, তারপর একে অপরের দিকে হাত বাড়িয়ে ছুটে গেল। আমি বিশ্বাসই করতে পারছি না, তুই আমার বাড়ি এসেছিস। ও মাই গড। কথা বলতে বলতেই জোনাকি সুমনাকে একেবারে জড়িয়ে ধরে কয়েক পাক ঘুরে নিল। আর তারপর এই দৃশ্য দেখেই দেবাগ্নি বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে ফেলল। আর আমি যে এসেছি সেটা তো কারো চোখেই পড়ছে না, তাই না জোনাকি? অমনি তোমার হিংসা শুরু হয়ে গেল, তাই না? আর তুমি যে বন্ধুকে পেয়ে আমায় ভুলে গেলে। আর জোনাকি তো আমায় তাকিয়েও দেখলো না। বাবা, অনেক হয়েছে, এবার থামো তো তোমরা। সত্যি গো, মনাকে দেখে আমি জাস্ট শকড হয়ে গেছি। বাট তোমায় বলি কেমন করে অগ্নি, ইউ আর দ্য বেস্ট। যাই হোক, ওয়েলকাম টু কলকাতা। যদিও এটা কলকাতা নয়, এটা কিন্তু হাওড়া। সে কলকাতা হোক আর হাওড়া হোক, দুটোই কিন্তু এখন প্রায় সমান, বুঝলে? দ্য সিটি অফ জয় অ্যান্ড দ্য সিটি অফ প্যাশন। এই আমি কিন্তু খুব ঘুরবো, আগে থেকে বলে রাখলাম। হ্যাঁ, আর মনা ও তো ঠিক করেই ফেলেছে যে এইখানে থেকেই বিয়েটা করবে। হ্যাঁ রে জ্যাক্স, আমি তোর খুশিদি, ইপসিতা, দীপ্যমান, হৈমন্তী, মেঘজিৎ দা আর হ্যাঁ মৃণাল দা, এই সবার সাথে মিট করার জন্য ভীষণ এক্সাইটেড, বুঝলি? সেসব হবে। এখন যাও তো, দুজনে গিয়ে রেস্ট নাও। আর আমার মেয়েটার ব্যাপারে কি আর বলি বলো, আমার মেয়েটা নামেই বড় হয়েছে, বুদ্ধি শুদ্ধি কিছুই হয়নি।
এই যেমন দেখো না, এত বড় মেয়ে তোমাদের দাঁড় করিয়ে করিয়ে গল্প করে চলেছে। তা বাবা, তোমরা সব ভালো তো? হ্যাঁ, আমরা ভালো আমরা আছি। ভালো আছি। আপনি আপনি কেমন আছেন আছেন আন্টি? আন্টি? সুমনা গিয়ে প্রণাম করে, সঙ্গে সঙ্গে দেবাগ্নিও যায়। মা ঠিকই বলেছে। আমি কেমন দেখ তোদের দেখেই পাগলের মতো বকতে শুরু করেছি। ঠিক আছে, ফ্রেশ হয়ে গিয়ে সবার সাথে আড্ডা দেখা সব হবে, যাই হোক বাবা। উফ, হ্যাঁ রে, যে গাড়িতে এলি বাড়ি চিনতে কোনো সমস্যা হয়নি তো? আরে না না, কোনো সমস্যা হয়নি। আপাতত সবাই ফ্রেশ হতে গেল। দেবাগ্নিকে আলাদা রুম দিয়েছে জোনাকি, আর সুমনা জোনাকি রুমেই থাকবে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ওরা কিছুক্ষণ রেস্ট নিয়ে নিল। ওই 8টা নাগাদ এবার মেঘজিতের বাড়িতে সবাই হাজির। একেবারে ভারত পাকিস্তানের মতো ছেলেরা আর মেয়েরা ভাগ হয়ে গেছে। এই সবাই তো পাশের ঘরে আড্ডা দিচ্ছে, তুমি কোথায় যাচ্ছ অগ্নি? আরে তুমি, আমি ভাবলাম কে না কে। যাকগে, আমি যাচ্ছিলাম একটু নিচে, মানে তোমাদের বাড়ি যাচ্ছি, একটু দরকার আছে। অগ্নি, তোমার ব্যাপারটা কি বলো তো? আর তুমি একা যাচ্ছ মানে তুমি কি রাস্তা চিনে যেতে পারবে নাকি? ঠিক আছে যাবে, চলো আমি যাচ্ছি তোমার সাথে। না 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 না, তার কোনো দরকার নেই। আমি যাচ্ছি দেবাগ্নির সাথে, এমনিতেই জ্যোতি কাকুর সাথে একটু দরকার ছিল। আচ্ছা মনুদা, শোনো না, তুমি তাহলে ওর সাথে যাও, আমি তাহলে আর যাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে, জোনাকি তুমি যাও, ওপরে গিয়ে গল্প করো সুমনার সাথে। দেবাগ্নির কথাতে ঘাড় নেড়ে একটু হেসে আবার মেয়েদের রুমটায় চলে গেল জোনাকি। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এই মৌরি মৌরি, এই তুই বল না রে, তোর সাথে সুমনার বন্ধুত্ব কি করে হলো? তবে এই সুমনা কিন্তু বেশ কিউট, বল। শান্ত ধীর স্থির মেয়ে। এই সুমনা, তোমার সাথে এই পাগলি এলিয়েনটার পটলো কি করে গো? তুমি কত শান্ত, আর এই মেয়েটা তো মহাবিচ্ছু। ধ্যাত, ওটার থেকে তুমি আগে এটা বলো তো, দেবাগ্নিদার সাথে তোমার প্রেমটা কি করে হলো? হ্যাঁ, এই তোরা কি শুরু করেছিস রে? ও ভয় পেয়ে যাবে তো, প্রথম এসেছে। এত প্রশ্ন তোদের? সেটাই তো রে খুশি। আর দেখ, আমার বোনটাকে দেখ, সদ্য বিয়ে হয়েছে, কে বলবে বলতো? কোনো নম্রতা নেই, একটা মানে কি বলবো, গোবিন্দ রুলো খাই গোবিন্দের মতন একেবারে লাফাচ্ছে অল টাইম। আরে চিন্তা করো না, আমি বলছি সব। মৌরির সাথে আমার বন্ধুত্ব, অগ্নির সাথে আমার দেখা, আমার পরিবার, সব আমি তোমাদেরকে খুলে বলবো। হ্যাপি? হ্যাঁ বাবা, তুই বল। আমার কাজ নেই, আমি বরং তত্ত্বের মিষ্টি খাই কয়েকটা। আসলে কি বলতো, আমাদের বাড়িও কিন্তু কলকাতায় ছিল, তবে ওই প্রপার কলকাতা বলা যায় না, হুগলির দিকটা, মানে ওই দিকে। বাবা মা আর মানে আমার বাবা মার প্রেম করে বিয়ে হয়েছিল, তাই বাড়ি থেকে মেনে নেয়নি। বাবা মাকে নিয়ে তাই ভুবনেশ্বরে সেটেল করে গিয়েছিলেন। এদিকে সাথে সম্পর্কটাও শেষ হয়ে গেল সময়ের সাথে সাথেই। আমার জন্মের 12 বছর পর মায়ের ক্যান্সার ধরা পড়ল। সেরা ট্রিটমেন্টের ব্যবস্থা করেছিল বাবা, তবুও শেষ রক্ষা হলো না। ট্রিটমেন্ট করেই, ওই ওষুধেই চলছিল আমার মায়ের জীবন। মায়ের অসুস্থতার পর থেকে আমার মায়ের মন ভালো রাখার জন্য আমরা সপরিবারে ভুবনেশ্বরের সিটি থেকে একটু দূরে একটা আশ্রমে যেতাম। ওই আশ্রমেই একবার বার্ষিক অনুষ্ঠানে অগ্নির সাথে আমার প্রথম দেখা। ঘটনাচক্রে আমার বাবা যখন দিল্লিতে থেকে MBBS পড়ছিলেন, তখন কোনো একটা ঘটনার থ্রু দিয়েই মালহোত্রা আঙ্কেলের সাথে আমার বাবার বন্ধুত্ব হয়েছিল। দুই বন্ধু পুনরায় দেখা হতেই আমাদের বাড়িতে ওদের যাতায়াত শুরু হলো। আমি তখন সবে কলেজে উঠবো। তারপর আমিও তো আবার রাজস্থানে জোনাকির সাথে সেম কলেজে ভর্তি হলাম ডিজাইন নিয়ে। সেকেন্ড ইয়ারে পড়ার সময় একদিন আমার সাথে দেখা করতে এসে মায়ের এমার্জেন্সি সিচুয়েশন হয়ে যায়।
মা ক্যাম্পাসের মধ্যেই হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েন। এমনিতে আমি বাইরে পড়তে যাওয়াতে মা খুবই আপসেট ছিল, নিজের যত্ন নিত না। আর বোঝোই তো মায়েরা কিরকম হয়, আর নতুন করে কি বলবো, 4th স্টেজ চলছিল তখন। সেদিন সবাই তাকিয়ে দেখছিল, অসহায় মা মেয়েকে কেউ আশ্রয় দিতেও আসেনি গো। কিন্তু হঠাৎই একটা মেয়ে দৌড়ে আমার কাছে এসেছিল, গাড়ি ডেকে হসপিটাল পৌঁছতে আমাদের সাহায্য করেছিল, বাবার সাথে কন্ট্যাক্টও করিয়েছিল। জানো, আমি অনেক আদরে বড় হয়েছি। বাস্তব পরিস্থিতিতে দাঁড়িয়ে উপস্থিত বুদ্ধি প্রয়োগ করতে আমি পারি না। সেই মেয়েটা আমার সাথে 2 দিন ছিল, সব রকম প্রয়োজনে এগিয়ে এসে আমাকে মেন্টালি সাপোর্ট করেছিল। কি বলি বলো, আমার সেই দুঃসময়ে না এই মেয়েটাই আমার জন্য দেবদূত ছিল। তোমরা কি জানো সেই মেয়েটাকে? এই পাগলি মৌরিটা। তখন থেকেই আমাদের বন্ধুত্বের শুরু গো। তারপর আমার মাও মারা গেল, আর আমাদের বন্ধুত্বটা কিভাবে এতটা গাঢ় হয়ে উঠল বুঝতেই পারলাম না। এদিকে আমার আর অগ্নির দুজনের মনেই একে অপরের জন্য একটা সফট কর্নার ছিল, কিন্তু কাউকে বলে ওঠা হয়নি। সেই কলেজে ওঠা থেকে নানান রকম ঘটনায় বারবার অগ্নির সাথে দেখা হতো, আর অজানা অনুভূতিগুলো মাথা ছাড়া দিয়ে উঠত। মাঝখান থেকে অন্য একটা ছেলে আমাদের মাঝখানে ঝামেলা করতে শুরু করলো। মালহোত্রা আঙ্কেল ফ্লোরালের নতুন ব্রাঞ্চ খোলার জন্য ভুবনেশ্বর এসেছিলেন, আর সেখান থেকেই আমাদের আলাপ। পড়া শেষ করে অগ্নি সেই ব্রাঞ্চে সিইও হয়ে গেল, আর মা মারা যাওয়ার পর থেকে আমি বদলে গেছি। আমার আর ডিজাইনে মন লাগে না। ভর্তিটা হয়েছিলাম বলে কোনো মতে পড়াটা শেষ করেছি। বর্তমানে আমি সেই আশ্রমে সৃজনশীল ডিপার্টমেন্টটা সামলাই, আর আমার সাথে অগ্নির সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার পেছনে সব থেকে বেশি যদি কারোর অবদান থাকে তবে সেটা এই মৌরি। ওর অবদান আমি বলে বোঝাতে পারবো না। ও সব সময় আমাদের সঠিক রাস্তা দেখিয়েছে। তাই আমি কি ঠিক করেছি বলো তো? আমি ঠিক করেছি আমরা 2 বন্ধু একসাথে একই দিনে বিয়ে করব। কি বলো, কেমন হবে? হ্যাঁ, পুরোটা বলার পরে থামল সুমনা, লম্বা একটা শ্বাস নিল। তার চোখ মুখ দেখে মনের খবর পাওয়া দায়। কেউ বুঝতেই পারল না এগুলো বলতে সুমনা আসলে কষ্ট পেল কিনা। তাই সবাইকে সাইড করে দিয়ে জোনাকি এগিয়ে গিয়ে ওকে জড়িয়ে ধরল বুকে। সুমনার চোখ বেয়ে নেমে এলো নোনা জলের ধারা। এই পাগলি, একদম কাঁদবি না বলে দিলাম। আমি জানি এই কথাগুলো বলার সময় তোর বুকটা ফেটে গেছে না। কাঁদবি না বলছি না। আমি কিন্তু এবার তাহলে অগ্নিকে ডেকে আনবো। ডাকতে হবে না ম্যাডাম, আমি অলরেডি এসে গেছি। দরজায় দাঁড়িয়ে থাকা অগ্নি কথাটা বলেই সবার দিকে তাকিয়ে ভয়ে ভয়ে ফেস করলো। এই মেয়েদের রুমে চলে এলাম বলে মারটার খেতে হবে না তো। আসলে মনার সাথে আলাপকালের গল্প হচ্ছে শুনে আমিও চলে এলাম আমার সাথে মিস বসাকের প্রথম সাক্ষাৎকারের গল্প বলতে। এই তাই? হ্যাঁ হ্যাঁ, বলো বলো, আমরা শুনবো। দেবাগ্নি রুমের ভিতর এসে একটা চেয়ার নিয়ে বসলো। দেবাগ্নিকে দেখে এই সুমনা নিজেকে সামলে নিয়েছে। তুমি আর কি বলবে অগ্নি? এই তুই বেশি জানিস না, তুই তাহলে বল। চুপ কর তো। অগ্নি বলুক। ওকে, দ্যাটস ফাইন। তাহলে বলছি, আমি সিইও হয়ে আসার 1 মাসের মধ্যেই আমার হাতে এলো মিস জোনাকি বসাকের সিভি। আমার সিভি দেখে ব্রিলিয়ান্ট বলেই মনে হলো। তাছাড়া আঙ্কেল সাজেস্ট করেছেন এমন ক্যান্ডিডেট খারাপ হবে এটা ভাবাও ভুল। আঙ্কেল চুপি চুপি সিভিটা পাঠিয়েছিল, তাই যার সিভি তাকেই দেখিনি। যাই হোক, সেদিন অফিস থেকে বেরিয়ে কিছু দূর যাওয়ার পর আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। একজন মহিলার স্কুটির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল। যদিও দোষ আমার ছিল না, কিন্তু সেই মহিলা আমায় ফাঁসিয়ে দিচ্ছিল উল্টোপাল্টা বলে, আর রাস্তার লোক সাপোর্ট করছিল তাকেই।
এখন তো দিনকাল জানোই। তখন আমার সপক্ষে কথা বলে আমায় সেই পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল এই জোনাকি। পরে যখন অফিসিয়ালি আলাপ হলো আমি খুব খুশি হয়েছিলাম। যদিও আঙ্কেলের সুপারিশে জবটা পাওয়ার জন্য ও একটু আপসেট ছিল, বাট আমি জানতাম ও সুপারিশে জব পেলেও ভালো এমপ্লয়ি হবে। তারপর আরও ভালো করে আলাপ হলো মনার জন্য। ব্যাস, এরপর আর কি, শুরু হয়ে গেল একটা দারুণ বন্ধুত্ব। মেয়েটা সবাইকে হেল্প করে, মনটা খুব ভালো। তা যা বলেছ, বোনটা আমার সত্যিই সেরা। তবে অগ্নি, আমার একটা ডাউট আছে, তুমি এত ভালো বাংলা কিভাবে বলো? মানে তুমি তো নন বেঙ্গলি, am I right? হ্যাঁ, আমিও তো সেটাই বলতে চাইছিলাম। এই প্রশ্নটা আমাকে না করে বরং জোনাকিকে করো, উত্তরটা ওই দিয়ে দেবে। এই আমি এবার এলাম। দেবাগ্নি সত্যি সত্যি এবার পাশের রুমে চলে গেল। ইপসিতার হৈমন্তী জানার জন্য আগ্রহী হয়ে উঠল দেবাগ্নি কিভাবে এত ভালো বাংলা বলতে পারে। এই মৌরে মৌরে বল না রে, বল না। আরে বাবা, তেমন কিছু না। আসলে কি বলতো, অগ্নির মা বাঙালি মেয়ে বলতে পারিস, বাট উনি তো আর বেঁচে নেই। একটা কার অ্যাক্সিডেন্টে। ধীরে ধীরে গল্পের প্রসঙ্গ পাল্টালো। চলতে থাকলো ওদের গল্পের আড্ডা। রাতে শ্রাবন্তী আর খুশি বাড়ি ফিরে গেল। ইপসিতা, জোনাকি আর সুমনা রইল হৈমন্তীর কাছেই। মেঘজিতের কাছে মৃণাল, কুণাল, দেবাগ্নি, দীপ্যমান, শ্রাবন্তীর স্বামী অর্ঘ্য সবাই ছিল। পরের দিন সকাল হতেই আর এক ব্যস্ততা শুরু হলো। ইপসিতা জোরাজুরি করে বাড়ি চলে গেছে। সুমনাও জোনাকির বাড়ি গেছে কিছু প্রয়োজনীয় জিনিস আনতে। কিন্তু জোনাকি দীপুদের বাড়ি থেকে বেরোতে পারেনি হৈমন্তী ম্যাডামের জন্য। ভাত কাপড়ের অনুষ্ঠান আছে, তারপর আবার রাতের অনুষ্ঠানের প্রস্তুতি। সকাল থেকে বাড়ি ফিরতে না দেওয়ার জন্য বেশ খচে গেছে মেয়েটা, কিন্তু কিছু করতেও পারেনি। হৈমন্তী স্নান করছে আর জোনাকি ঘরে বসে বসে গজগজ করছে। নিজের মনেই বিড়বিড় করছে জোনাকি, তোর বাবা ভালো লাগে কারণ আমার হাতটাও তো ড্রেসিং করতে হবে। এদের বললে এক একজনে এক এক রকম কাণ্ড করে তারা মাথায় করে দেবে। আমাকে দে, আমি করে দিচ্ছি। আচমকা কেউ এসে জোনাকির কেটে যাওয়া হাতটা নিচের হাতে নিল। পাশে তাকাতেই কুণালকে দেখতে পেল জোনাকি। সুন্দর করে ট্রিম করেছে দাড়িটা, স্নান করে একেবারে পরিপাটি হয়ে এসেছে। কুণালের এই রূপে অবাক আর মুগ্ধ দুই হলো জোনাকি। ক্ষতের ওপর তুলো দিয়ে স্পর্শ করতে ব্যথায় মুখটা কুঁচকে নিল মেয়েটা। লাগছে? উদ্বিগ্ন মুখে জোনাকির দিকে একবার তাকিয়েই আবার ড্রেসিংয়ে মন দিল কুণাল। এবার আরও যত্নে আরও ফুঁ দিয়ে দিয়ে ড্রেসিং করতে লাগলো। ড্রেসিং মিটে যেতেই সব গুছিয়ে নিয়ে উঠে পড়ল কুণাল। হাতের জিনিসগুলো রেখে কয়েক মুহূর্তেই ফিরে এলো কুণাল। এদিকে জোনাকি তো পড়েছে মহা ফ্যাসাদে। কুণালের কাছে সেদিন কথা শুনে আসার পর থেকেই বেচারি বারবার নিজের মনকে বোঝাচ্ছে আর কুণালের কথা ভাববি না, কিন্তু বেহায়া মনটা ওর কথা শুনছেই না। এখন আবার হঠাৎ করে কুণালের ওর প্রতি এত কেয়ার, এটা দেখে জোনাকি তো অবাক হচ্ছে, যেমন তেমনই মনের মধ্যে কোথাও একটা ক্ষীণ আশা জাগছে। কিন্তু কুণালের সামনে নিজের ফিলিংস দেখানোর সামান্যতম ইচ্ছা ওর আর নেই। কিন্তু ওই যে মন কারোর বারণ মানে না। এটা রাখলাম বিছানায়, রাতের অনুষ্ঠানে এটা পরে আসবি। আর তুই যদি আমার কথা না শুনিস। যদি না শুনি কি করবি তুই? বিছানায় সদ্য রাখা নতুন জামার প্যাকেটটার দিকে তাকিয়ে ভ্রু কোঁচকালো জোনাকি। আর এটা কি ড্রেস? তুই এটা কেন নিয়ে এসেছিস? ব্যাপারটা কি বলতো? কথা বলতে বলতে জোনাকি প্যাকেটটা থেকে ড্রেসটা বের করে ফেলেছে। ওটার মধ্যে একটা গাউন, পিচ রঙা গাউন।
নেটের ওপর এমব্রয়ডারি দিয়ে শৌখিন কাজ করা। গাউনটা দেখেই পছন্দ হয়ে গেছে জোনাকির, কিন্তু সামনে প্রকাশও করতে পারছে না। কি করব সেটা সময়ই দেখাবো। আমি জানি তুই আমার কথা রাখবি। সত্যি বলতে সেই লেহেঙ্গাটা পেলে আরো ভালো হতো, বাট ওটা পেলাম না, তাই নিজের পছন্দ মতো এটা কিনে আনলাম। আমি জানি তুই ওই লেহেঙ্গাটা আমার জন্যই নিসনি। সে যাই হোক, আমি এখন চলি। এবার তুমি জলদি স্নান করে রেডি হয়ে নাও তো সুইটহার্ট। নিজের কথা শেষ করেই জোনাকির কোমরটা ধরে টেনে নিল নিজের দিকে, আর জোনাকির গালে পট করে একটা চুমু দিয়ে বেরিয়ে গেল। অবাক হয়ে দাঁড়িয়ে রইল জোনাকি। এই মৌরি, আরে কি রে? এই মৌরি, আরে হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? এই মৌরি, যা স্নান করে নে। কি রে? হৈমন্তী ধাক্কা দিয়ে ডাকতেই এক রাশ লজ্জায় এসে ধরল জোনাকিকে। মাথাটা নামিয়ে এক প্রকার দৌড়ে চলে গেল স্নান করার জন্য। ওদিকে পার্লারে লোক হৈমন্তীকে সাজিয়ে দিয়ে গেছে। বাকি সবাইও প্রায় রেডি হয়ে বেরিয়ে গেছে ব্যাংকোয়েট হলটার উদ্দেশ্যে। প্রথমে জোনাকি ভেবেছিল কেউ হয়তো এখনো আছে হৈমন্তীদের বাড়িতে, কিন্তু কুণালের দেওয়া ড্রেসটা পরে রুমের বাইরে যখন এলো, তখন একজন আত্মীয় ওকে বলে গেল যে ও যেন তালা দিয়ে বেরিয়ে যায়, তার কারণ বাকি যারা ছিল তারা সবাই ইতিমধ্যে ব্যাংকোয়েট হলে চলে গেছে। এইবার নিজের ওপর একটু বিরক্তি এলো জোনাকির। দুপুরে যদি ঘুমিয়ে না পড়তো তাহলে তো আর লেট হতো না। সুমনা আর দেবাগ্নিও চলে গেছে, এটাতেও একটু অবাক হলো, আবার মন খারাপও হলো। কিন্তু এখন তো আর কিছু করার নেই। তাছাড়া ও এখনো সম্পূর্ণ রেডিও হতে পারেনি। ফাঁকা বাড়িটার এদিক ওদিক তাকিয়ে আবার রুমে চলে এলো জোনাকি। হেয়ার কার্লারটা দিয়ে চুলগুলো কার্ল করতে লাগলো। চুলটা ঠিকঠাক করে নিয়ে সব গুছিয়ে যেই বেরোতে যাবে, ঠিক তখনই কুণাল ওকে সরিয়ে এক প্রকার জোর করে ভিতরে চলে এলো। মুখে এক কথা বললেও সকালে কুণালের ব্যবহারে ওর মনটা যে অন্য আশায় রয়েছে সেটাও নিজেও জানে। আর এইভাবে হঠাৎ করে কুণালের এসে যাওয়াতে, সকালে করা কুণালের কাজটা মনে পড়ে যাওয়ায় গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করল জোনাকি। এই শোন, তোর সাথে কিছু কথা ছিল। কি কথা? আমি জানি আমি অনেক অন্যায় করেছি তোর সাথে, তোকে খারাপ ভেবেছি। সেদিন ওইভাবে ধাক্কা মেরে দিয়ে ফেলে দিয়ে চলে গেছি। আমার জন্য তোর হাতটাও কেটে গেছে। সব সময় আমি তোর আর দেবাগ্নির সম্পর্কটাকে খারাপ চোখে দেখেছি, এমনকি বন্ধুদের সামনে বলেওছি তোর সাথে ওর সম্পর্কটা। যাই হোক, আমার জন্য তুই কষ্ট পেয়ে চলে গিয়েছিলি। আমার ভুল ছিল সঙ্গীতার সাথে তোকে তুলনা করা। আমি মাধ্যমিকের আগে এখানে ফিরে আসার পর থেকে তোকে অনেক ভুল আর খারাপ ভেবেছি। তোর আমার সাথে ঝগড়া করাটা নিয়েও আমি ভুলই ছিলাম। আসলে আমি কোনোদিনই তোর জায়গায় দাঁড়িয়ে ভাবতেই চাইনি, বা বলা ভালো যে আমি বুঝতেই চাইনি তোর সমস্যাটা কি। কিন্তু এখন আমি সব বুঝতে পেরেছি। আসলে তুই তোর দিক থেকে ঠিকই ছিলি। একজন যে সবার কাছে সেরা ছিল, সবার ভালোবাসা পেত, আর আমি হুট করে এসে সেই জায়গাটা দখল করে নিতে তোর কি মনে হয়েছিল সেদিন না বুঝলেও আজ ভালো মতোই বুঝি। তোর প্রতি নিজের অনুভূতিগুলো প্রকাশ না করেই অভিমান করতে চেয়েছিলাম, কিন্তু তোর দিকটা তখন আমি বুঝিনি। কি বলতে চাইছি আর কি বলছি, তোর কি সব ঘেঁটে যাচ্ছে। সেদিন তোকে ওইভাবে ফিরিয়ে দেওয়ার পর আবার সুযোগ চাওয়াটা হয়তো আমায় মানায় না, কিন্তু জোনাকি, একটা সুযোগ কি আমি পেতে পারি? হঠাৎ করে একটা তীব্র অভিমান এসে জমা হয় জোনাকির মনে। কুণাল ওর কাছে কি বলতে চাইছে সেটা বুঝেও নিজেরও চাওয়াটাকে সরিয়ে এই মুহূর্তে অভিমানটাকে গুরুত্ব দেয় ও। শোন, আমার এখন এইসব কিছু শুনতে ভালো লাগছে না। আমি কিছু শুনতে চাই না, শর্ত। আমি জানি তোর মনে অনেক অভিমান জমা হয়ে আছে, কিন্তু আমি ক্ষমা চাইব না। আমি শুধু একটা সুযোগ চাই, নিজের সমস্ত ভালোবাসা দিয়ে তোর প্রতি যা কিছু অন্যায় করেছি, যা কিছু অপরাধ করেছি, সেই সমস্ত কষ্ট যন্ত্রণা মুছে দিতে।
একটা সুযোগ দিবি আমায়? কুণালের মুখে ভালোবাসা শব্দটা শুনে অদ্ভুত একটা শিহরণ খেলে যায় জোনাকির সারা শরীর আর মন জুড়ে। কুণাল ব্যস্তভাবে ওর সামনে এসে ওর হাত দুটো ধরে এবার আরতির সুরে বলে ওঠে, কিরে, একটা সুযোগ দিবি না আমায়? একটা সুযোগই তো চেয়েছি। কুণালের মুখের দিকে কয়েক পলক তাকিয়ে ও চোখ জলে ভরে ওঠে। অভিমান করার বা এড়িয়ে যাওয়ার আর অবকাশ পায় না। বেহায়া মন তখন সব বাঁধন ভেঙে নিজের মতোই ছুটে চলে। দেব না, দেব না, বুঝেছিস? একটাও সুযোগ দেব না তোকে। আমি জানি সুযোগ পেলেই তুই আবার আমাকে কষ্ট দিবি। কেন? তুমি তো খুব মহান, সারা ক্লাসের ক্রাশ হয়ে বসে আছো তুমি। সবার চিন্তা আছে না, শুধু এই মৌমাছির চিন্তা নেই। তুই খুব খারাপ, খুব খারাপ তুই। দুম দাম করে কয়েক ঘা বসিয়ে দেয় কুণালের গায়ে। আরে না, খুব খারাপ তুই। ঠিক আছে তোর। মারছিস কেন? উফ, আরে থাম। পাগলি, তোর চোখে জল কেন? আর তুই কি বললি নিজেকে? মৌমাছি? কথা দে, আর কষ্ট আমাকে দিবি না, আর আমাকে কষ্ট দিবি না, কথা দে। প্রমিস। তুই তো আমার জীবনের আলো। তোকে কষ্ট দেওয়া মানে নিজেকেই অন্ধকারে ডুবিয়ে দেওয়া। আজ থেকে তোকে আমি আলো বলে ডাকবো। আয়। তুই কেন বুঝতে পারিস না? আমি তোকে খুব ভালোবাসি রে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এবার চোখে জলটা মুছে রেডি হয়ে নে। আরে হরো রিসেপশনে যেতে হবে তো। চ। জোনাকি আর কুণালের একে অপরকে আলিঙ্গন করার দৃশ্যটা ফোনের ক্যামেরায় বন্দি করে নির্দিষ্ট নম্বরে পাঠিয়ে নিচে নামতেই মৃণালের সামনে পড়ল খুশি। গোলাপি কাঞ্জিভরম শাড়িটায় বেশ মানিয়েছে খুশিকে। তার দিক থেকে চোখটা সরাতে পারল না মৃণাল। মিশন কমপ্লিট তাহলে? একদম। এবার মামু আর মিউকে বললেই কাজ কমপ্লিট। শোনো, সবাই খুশি হবে, খুব খুশি হবে, আমি শিওর, বুঝলে? কারণ কাল সবাই যেভাবে কষ্ট পাচ্ছিল, উফ, আমার যে কি মজা হচ্ছে তোমাকে বলেই বোঝাতে পারবো না। সত্যি গো, আজ এতদিন পর আমাদের মিশন সাকসেসফুল। আমার খুব মজা হচ্ছে মৃণাল, খুব খুব। আবেগের বশে মৃণালকে জড়িয়ে ধরল খুশি, কিন্তু বুঝতে পারার সঙ্গে সঙ্গেই সে সরে আসতে পারল না। তার কারণ ততক্ষণে মৃণাল ওকে শক্ত করে জড়িয়ে ধরেছে। এই মৃ, আরে এটা কি করছো? এটা চিটিং কিন্তু। কোনো চিটিং নেই। আমি তো বাবা নিজের বউকেই জড়িয়ে ধরেছি, পরের বউকে তো আর নয়। এই তোরা এখানে? আর সুইটু, তুই এটা কি ছবি পাঠিয়েছিস রে আমার হোয়াটসঅ্যাপে? জোনাকি কুণালের সাথে নিচে এসে প্রশ্নটা করল। কেন, ভালো লাগছে না? আরে বাবা, আমার বোনটা প্রেমে হাবুডুবু খাচ্ছে, তার একটা নমুনা। মামু মিউ সবাইকে পাঠিয়েছি, আর সাথে তোকেও পাঠালাম, বুঝলি? সুইটু, ওকে ধমকে লাভ নেই মৌরি, তবে চিন্তা নেই, সবাই কিন্তু খুব খুশি তোদের একসাথে দেখে। যাই হোক অনি, চলো লাভ বার্ডসদের মাঝে আমাদের মতো বিবাহিতদের থেকে কাজ কি, আমরা বরং এগিয়ে যাই, ওরা তারপর নিজেদের খুশি মতো আসুক। এই ওরা কি বলে গেল? আরে ঠিকই তো বললো। আমি কাল তোর আর আমার বাড়িতে সব বলে দিয়েছি, আর দেবাগ্নির সাথেও আমার কাল কথা হয়েছে। সব ডাউট এখন ক্লিয়ার, আর সব থেকে বড় কথা, আমাদের সম্পর্ক নিয়ে কারো কোনো আপত্তি নেই, বুঝলি আমার আলো? এত কিছু হয়ে গেল বল। তবে আমার জানিস তো আজকে একটা কথা মনে হচ্ছে। কি কথা?
তুই না খুব ভালো। তাই জোনাকি আবারও জড়িয়ে ধরল কুণালকে। কুণাল জোনাকির মাথায় এঁকে দিল ভালোবাসার পরশ। কাঞ্চনকন্যা এক্সপ্রেসটা ছুটে চলেছে রাতের নিস্তব্ধতাকে ভেদ করে। ঘড়ির কাঁটায় রাত 10টা পার করছে। ট্রেনের মোটামুটি সবাই ঘুমানোর প্রস্তুতি নিলেও ফার্স্ট ক্লাসের একটা কোচের 5 জোড়া কপতি তখনও আড্ডায় মশগুল। এদের কারোরই বিয়ের 1 বছর পূর্ণ হয়নি। এখন সবে জানুয়ারি মাসের শুরু, তাই শীত বেশ জোরদার। আর এখনই তো পাহাড় ঘোরার আসল মজা। যদিও কথাটা জোনাকিদের টিমের। এই জ্যাক্স, এবার গল্প থামা। এই শোন, টিফিন বক্সগুলো বার কর দেখি। ডিনারটা আমরা আগে করে নিই, তারপর আবার গল্প হবে। এই সুমনা, হরো, ইপসিতা, তোরা কি বলি তোদের বলতো? এই তোরা কি আর বড় হবি না? আরে আড্ডাটা থামা। এমনি ওঠো না। আরে ওঠো, খেতে হবে তো কিছু। হ্যাঁ চলো এবার খেয়ে নি। জিনিস জানো তো, হরো আমার বন্ধু ঠিক আছে, বাট হানিমুনে দাদাও সাথে আছে, তাই কেমন যেন লাগছে। আমি আর কি বলি, আমারও তো সেম দশা। এই নিজেদের দশার গল্পটা তোমরা এবার একটু থামাও তো। খালি সারাক্ষণ ওদের এই হচ্ছে, ওদের হই হচ্ছে। এই আমার বাবু কি দারুণ লাগে বলো। আমরা 2 বন্ধু, এখন 2 চা। ঠিক বলেছিস শীতু। যতক্ষণ এদের এই আলোচনা পর্ব চলল, ততক্ষণের মধ্যে সুমনা, খুশি আর দেবাগ্নি মিলে সকলের জন্য ডিনারটা প্লেটে তুলে ফেলেছে। এইবার ওরা খাবারগুলো এগিয়ে দিল। আমার কিন্তু কোনো দাদা বোন নেই, তবে তোমাদের সঙ্গ আমার খুব ভালো লাগে। আফসোস এটাই যে তোমাদের সঙ্গে যদি বাকি সময়টাও কলকাতায় থাকতে পারতাম। আমার বাবা সবাইকে খুব ভালো লাগে। তোমরা কত মিশুকে, কত ভালো করে মেশো তোমরা সবার সাথে। তোমরা খুব ভালো। আমারও কি এক্সাইটিং আর ভালো লাগে। আমরা 2 বোন এখন 2 চা হয়ে গেছি। কি বল সুইটু? রে, কিন্তু জ্যাক্স, এতদিন ছুটি খেলি, এবার ট্যুর থেকে ফিরে কি ভুবনেশ্বরে ফিরে যাবি? না মানে তোর জবটা? আচ্ছা 1 মিনিট, আমার কিছু বলার আছে সবাইকে। দেবাগ্নির কথায় সবাই ওর মুখের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। এমনিতে এতক্ষণ সবাই নিজের মনের মতো ছন্ন ছাড়া গল্প করছিল, কিন্তু এবার মনোযোগ দিয়ে সবাই দেবাগ্নির দিকে তাকালো। হ্যাঁ বলো, কি বলবে? হ্যাঁ তো যেটা বলছিলাম, আমাদের ফ্লোরালের কলকাতায় যে ব্রাঞ্চ আছে, ওটার যিনি সিইও, তিনি এখন অবসর নিয়েছেন। এবার সেই পোস্টটা আমি আর বাবা দুজনেই মিস জোনাকিকে দিতে চাই। অফিসিয়ালিভাবে ঘোষণা পরে হবে, এখন কথাটা উঠল তাই আমি বলে দিলাম। তাহলে এক পক্ষে ওর জন্য সুবিধে হবে, ও পরিবারের সাথেই এখানে কলকাতায় থাকতে পারবে। দেবাগ্নির কথায় সবাই প্রসন্ন হলো, এমনকি জোনাকিও, কারণ ফ্যামিলি ছেড়ে থাকার পক্ষপাতী আরও নয়। আপাতত খাওয়া দাওয়ায় মন দিল সবাই, সাথে গল্প গুজব তো আছেই। হৈমন্তীর বৌভাতের পরই জোনাকি আর কুণালের বিয়ের দিন ঠিক হয়ে গিয়েছিল। সুমনা চেয়েছিল কলকাতায় থেকে বিয়ে করতে। জয়িতা দেবী মাহারা মেয়েটাকে নিজের মেয়ের স্থান দিয়েছিল, তাই জোনাকির সাথেই ওর বিয়ে দেওয়ার সিদ্ধান্তটা জয়িতা দেবী সত্যব্রতবাবুকে জানিয়েছিলেন। সুমনার বাবা সত্যব্রতবাবুও তাই আপত্তি করেননি। তার সাথে ইপসিতা আর দীপ্যমানের কথাও জানাজানি হয়ে যেতেই ডিসেম্বরেই 3 জোড়া বিয়ে একই দিনে সম্পন্ন হয়েছে। আর তারপর সবাই মিলে প্ল্যান করে হানিমুনে সিকিম যাবে বলে ঠিক করে ফেলেছে। সবই ঠিকঠাক আর স্বাভাবিকভাবেই চলছে। আর আজ সবাই মিলে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে সিকিম রওনা দিয়েছে। জলপাইগুড়ি অবধি ট্রেনে গিয়ে তারপর অন্য গাড়িতে চড়ে তারা সিকিমে যাবে। খাওয়া দাওয়া মিটতেই সবাই শুয়ে পড়েছে। অন্ধকার হয়ে গেছে ওদের কম্পার্টমেন্টটা।
বাথরুমের দিক থেকে আসতেই অন্ধকারে খোলা ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে চিনতে অসুবিধা হয় না কুণালের। ও এগিয়ে গিয়ে মেয়েটাকে পিছন থেকে জড়িয়ে ধরে, ওর কাঁধে নিজের থুতনিটা রাখে। কিরে, এখানে একা একা দাঁড়িয়ে আছিস? ঠান্ডা লেগে যাবে তো। ভাবছি। তা কি ভাবছেন শুনি? কি ভাবছি? সব কেমন ভাবে হয়ে গেল বল। এক সময় তো আমি তোকে পাওয়ার আশাটা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু দেখ আজ আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ। তোর মনে আছে যখন তুই প্রথম এসেছিলি? আমার আমার সব সময় তোকে দেখলেই রাগ হতো, সব থেকে বিরক্ত ছিলাম তোর ওপর, কত অপছন্দ করতাম। আর এক সময় সেই অপছন্দের তোকেই ভালোবেসে ফেললাম। তারপর কত কিছু হলো, শেষে ফাইনালি সব ঠিকঠাক। সব কেমন যেন গল্পের মতো বল, কল্পনার মতো। কি অদ্ভুত তাই না? আমার কি মনে হয় জানিস তো, সবটা যেন সুইটুর লেখা কোনো উপন্যাস। বল। পেটের কাছে জড়িয়ে থাকা কুণালের হাতটাকে শক্ত করে ধরল জোনাকি। তুই বাকি পথটা আমার সাথে এভাবেই থাকবি তো? এনি ডাউট। বাকি পথটা এইভাবেই পাশে থাকতে চাই। তুমি রয়েছ নয়নে নয়নে। আর বৌদি ভাই তো তোর আর আমার মতো জীবনের গল্প দেখে তবেই উপন্যাস লেখে, তাই না? দুজনেই চুপচাপ। কিছুটা সময় এরকম নিস্তব্ধেই কেটে গেল। চল, এবার তো ঠান্ডা লেগে যাবে। কিচ্ছু হবে না। তাই বুঝি? তুই আছিস তো, আমার আর কিচ্ছু হবে না। আর একটু থাকি না রে। দেখ বাইরেটা কি সুন্দর। চলন্ত ট্রেন থেকে অন্ধকারটাও কি সুন্দর লাগছে বল। জোনাকিকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরে ওর চুলের মধ্যে ঠোঁট ছুঁয়ে দিল কুণাল। আর ওই যে চাঁদটা, ওটা হচ্ছিস তুই, আমার আলো।